ওকে, আজকে আলোচনার টপিক হইতেছে খোসলাস থিওরি। আকাশ ফোন চালাইছ না দেখ। বললাম যে খোসলা হইতেছে 28 পেজ থেকে শুরু। হ্যাঁ, তো আমরা এর আগে ব্লিক স্ক্রিপ্ট থিওরি পড়ছিলাম, সিপেজ থিওরি। তো এখানে হচ্ছে মানে এটার অরিজিন যেটা তুই যদি বলিস, এটার অরিজিন হইতেছে অনেকটা এরকম যে হইতেছে আগে মানুষ ব্লিক স্ক্রিপ্ট থিওরি দিয়ে হচ্ছে ডিজাইন করতো আর কি, এই যে হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করতো, ওয়্যার ব্যারেজ হ্যান ত্যান 1920 সালের দিকে। তো তারপরে 1920 সালের দিকে হচ্ছে স্ট্রাকচার ডিজাইন করার পর দেখলো যে স্ট্রাকচারে ক্র্যাক ধরা পড়ছে, ফেল করতেছে, ঠিক আছে। তো তারপরে তো যারা বানাইছে তারা তো ধুমায়া ব্লিগস রে গালি দিতেছে, এই বা কি ভালো স্ট্রাকচার, কি থিওরি বানাইছে খালি, বাহ হ্যাঁ ফাউন্ডেশন কি বালের বানাইছে, মানে কি থিওরি দিছে খালি ভাইগা দিতেছে। তো এটারে ওভারকাম করতে 1926-27 সালে আমাদের খোসলা ভাই, ঠিক আছে, সানিমউদ্দিন খোসলা, সে হইতেছে এই খোসলাস থিওরি দেয়, যেখানে সে বলছে যে ব্লিক স্ক্রিপ্ট থিওরিতে কিরকম ছিল। ধর হচ্ছে এটা একটা ওয়্যার, এখানে ধর শীট পাইল ছিল একটা, এই যে এরকম এরকম এরকম, মনে আছে আমরা বলছিলাম যে পানি হইতেছে এই বটম কন্ট্যুরের হচ্ছে এই যে এটার সাথে যে আপনি লাইগা লাইগা ক্রিপ করে করে তারপর চলে, মনে আছে এমনি বলছিলাম না? পানি এভাবে লেগে লেগে বটম কন্ট্রোলের সাথে ক্রিপ করে, ক্রিপ মিন্স হচ্ছে লেগে লেগে যায় আর কি, এভাবে যায়, মানে এরকম ছিল আর কি। তাও আমি আরেকবার দেখাই দিচ্ছি হচ্ছে ব্লিক্স থিওরিতে কি বলছিল, আমার তো মনে নাই ব্লিক্স থিওরি পড়ছি লাস্ট কখন কবে মনে নেই। ওই যে কি বলে, ওই যে ওয়াটার ক্রিপ অ্যালং দ্য কন্ট্যাক্ট অফ দ্য বেস প্রোফাইল এন্ড দ্য অ্যাপ্রন উইথ সাবসয়েল, ঠিক আছে। মানে এই যে এইভাবে যায়, এই যে এখানে অ্যারো দেয়া আছে দেখ, এই যে পানি যায় হইতেছে যে এইভাবে যায়, মানে লেগে যায় স্ট্রাকচারের সাথে এভাবে লেগে, এই যে এইভাবে লেগে তারপর যায়, ঠিক আছে। এটা বলছিল ব্লিক্স, বাট খোসলা এটা বলে নাই, ঠিক আছে। খোসলা কি বলছে, খোসলা বলছে পানি এভাবে যায় না। পানি তাইলে কিভাবে যায়, পানি যায় হইতেছে, ও বলছে যে পানিগুলা স্ট্রিম লাইন ফলো করা যায়, ঠিক আছে। যে হচ্ছে এরকম কোনো ক্রিপ ফ্রিপ বাদ পানি কি যাবে, এই যে এভাবে স্ট্রিম লাইন ফলো করবে, ঠিক আছে। স্ট্রিম লাইন মানে পানি হইতেছে একটা স্ট্রিম লাইন ফলো করে। স্ট্রিম লাইনটা কি, কই থেকে আসে? স্ট্রিম লাইন হইতেছে পানি যে পথ ফলো করে, মানে পানি বেসিক্যালি ধর তুই কোন জায়গায় যদি যাইতে চাস, ঠিক আছে, ধর তোর টাকা পয়সা অনেক কম, তুই কি করবি, তুই এমন একটা পথ নির্বাচন করবি যে পথে হইতেছে তোর সবচেয়ে খরচ কম হয়, এমনি যাবি। তো এখানে পানি ওইরকম একটা পথ সিলেক্ট করে যেখানে ওর এনার্জি লস সবচেয়ে কম হবে। তো এটা যে কোনো পথ হতে পারে, যে পথ দিয়ে গেলে এনার্জি লস সবচেয়ে কম হবে সেই পথ মেইনটেইন করে যাবে। কখনো এটার গায়ে এমনি লেগে লেগে যাবে না, ক্রিপ ফ্লো হবে না, ফ্লোটা হবে হচ্ছে স্ট্রিম লাইন বরাবর, ঠিক আছে। এটা বলবো। আর হচ্ছে খোসলা হইতেছে কিছু দিছে, হইতেছে মানে হ্যাঁ মানে দিছে, মানে প্রিন্সিপাল দিছে আর কি, অ্যাজাম্পশন না। যে বলছে যে আউটার ফেস অফ এন্ড শীট পাইল ইজ মোর ইফেক্টিভ দ্যান ইনার ফেস, মানে এন্ড শীট পাইল যেগুলো আছে, মানে হচ্ছে আপস্ট্রিম এন্ডে আর ডাউনস্ট্রিম এন্ডে যে শীট পাইল গুলো থাকে, যেমন এই যে এইটা আর হচ্ছে এইটা, এটার আউটার ফেস থেকে ইনার ফেসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটা কেন, এটা যখন ম্যাথ করবি তখন বুঝতে পারবি, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে সরি, আউটার ফেস হচ্ছে মোর ইফেক্টিভ, সরি, দেন ইনার ফেস। যে আউটার ফেস অফ এন্ড শীট পাইল ইজ মোর ইফেক্টিভ দেন ইনার ফেস, ঠিক আছে। এটা কেন, এটা আমি আরেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, আমি এখনই বলে দেই। যে হইতেছে ধর পানি তো এইভাবে যাবে, তাই না, এই যে এইভাবে গিয়ে এইভাবে বের হবে। তো এখন দেখে যে পানিটা লাগতেছে কিন্তু আউটার ফেসের সাথেই, আবার এখান থেকে এই যে এই আউটসাইড শীট পাইলের আউটার ফেসেই লাগতেছে, ইনার ফেসে কিন্তু খুব একটা পানি উঠতেছে না। তো এই জন্য আউটার ফেসটা আর কি বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারলি এটা। তারপর বললো ইনার ইন্টারমিডিয়েট পাইল শর্টার দেন আউটার ইজ ইনইফেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, ঠিক আছে। যে হচ্ছে তোর ইনার যে মানে ইন্টারমিডিয়েট যে শীট পাইল থাকে, সেই শীট পাইল যদি ছোট হয় আউটার গুলো থেকে, তাহলে এই থিওরি ইনইফেক্টিভ, এটা কাজ করবে না, ঠিক আছে। আর বলছে যে ইরোশন অফ ফাউন্ডেশন অকার্স ফর এক্সিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এক্সিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি, এক্সিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হইতেছে ডাউনস্ট্রিমে যে মানে যে ওয়াটার যে বের হয় ওইটার যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা, ওটাই হচ্ছে তোর এক্সিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো ওই হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা যখন তোর ক্রিটিক্যাল গ্রেডিয়েন্টের থেকে বড় হবে,
এক্সিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে পানি যে বের হচ্ছে ওই মোমেন্টে পানির যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এটা যদি ক্রিটিক্যাল গ্রেডিয়েন্টের থেকে বড় হয় সেটা কি হবে তখন হচ্ছে ইরোশন হবে মানে সয়েল পার্টিকেল গুলো সরে যাবে ঠিক আছে এটা নিয়ে আরো পরে বিস্তারিত আলোচনা আছে তখন দেখলে বুঝতে পারবি আর বলছে এসেনশিয়াল টু প্রোভাইড ডিপ ভার্টিক্যাল কাট অফ এগেইনস্ট পাইপিং এটা আমি ভুলে গেছি আসলে কাট অফ জিনিসটা মানে জানি কি কি এটা প্রোভাইড ডিপ কাট অফ বললে কি পাইল বোঝাচ্ছে না কাট অফ হইতেছে পাইপিং এর কাট অফ মানে হচ্ছে আমি বলি ধরে হ্যাঁ বল ধর এই যে তুই হচ্ছে এটা যদি ধর স্ট্রাকচার হয় ঠিক আছে এরকম ভাবে সয়েল পাইপিং হয় না এই ধরনের তো আমি যদি হইতাছে এই জায়গায় বড় একটা শীট পাইল দিয়ে দেই আচ্ছা সেটাই বললাম এই পাইপিংটা যেটা হইতাছে এটার এই দিকটা পাইপিং হইতে পারতেছে না এই পাইপিংটা কাট অফ করে দিলাম এই শীট পাইল দিয়ে এটাই বলতেছে পাইপিং কাট অফ আচ্ছা ঠিক আছে এই হইতেছে কাহিনী এখন এই যে essential to provide deep vertical cut off against piping হ্যাঁ against piping অনেক আচ্ছা তার মানে শীট পাইল দিয়ে কাট অফ করা হয় হ্যাঁ তাই তো হ্যাঁ শীট পাইল দিয়ে কাট অফ করার কথা একটু থাম একটা জিনিস হচ্ছে একটু দেখি এটা তো ব্লিক্স থিওরি না এটার মধ্যে খোসলাস থিওরি এই তো ক্রিস্টাস থিওরি কনসেপ্ট অফ ফ্লোনেট ঠিক আছে এই যে এখানে দেখ এখানে ভালো করে বলা আছে যে the seeping water does not creep along the bottom contour of pakka floor as stated by Bleak but on the other hand this water moves along a set of streamlines as shown in figure below ঠিক আছে এই যে এই জিনিস বলছে ঠিক আছে এটা একটা হচ্ছে ইয়া কারণ এটা কোত্থেকে আসছে এটা আমি দেখাচ্ছি এটা ইসে আছে তারপর হচ্ছে এগুলো আমি দেখাবো ঠিক আছে downstream undermining starts when the exit gradient is unsafe for subsoil এত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার দেখ এগুলা গেল এখন যে মেইন প্রিন্সিপাল এই যে মেইন প্রিন্সিপাল যেটা এটা এখানে বলে দিচ্ছে যে নো ক্রিপ অ্যালং দা বটম কন্টুর অফ পাক্কা ফ্লোর এটা স্ট্রিম লাইন ফলো করে চলে ঠিক আছে তারপর বলছে যে এই যে এখানে যে বর্ণনা ভালো করে দেয়া আছে যে এই যে দা সিপেজ অফ ওয়াটার এক্সার্টস এ ফোর্স at each point's direction of flow ঠিক আছে tangential to streamlines মানে বোঝাচ্ছে যে ধরো যে পানি যে এই যে এই বরাবর যাচ্ছে স্ট্রিমলাইন ফলো করে ঠিক আছে এটা তো সিপেজ তাই না এখানে যে সয়েল পার্টিকেল গুলো থাকে এর পানি তো আর হচ্ছে পাইপ মানে সব ফার্স্টেই কি করে না সব সয়েল বাইর করে দেয় না এখানে তো পাইপ থাকে না তো হচ্ছে এটা পানির মধ্যে দিয়ে সিপ করে যায় ঠিক আছে এখন হ্যাঁ সয়েলের মধ্যে দিয়ে তো সয়েলের মধ্যে দিয়ে যদি সিপ করে যায় তাহলে এটা অবশ্যই সয়েলের উপর একটা ফোর্স এক্সার্ট করবে এবং এই ফোর্সের যে দিকটা হবে এটা হচ্ছে এই যে স্ট্রিমের যে দিক মানে পানির যে দিক বা এই স্ট্রিম লাইন যেটা এটার সাথে ট্যানজেনশিয়াল মানে স্পর্শক বরাবর আর কি ঠিক আছে কি কিসের ট্যানজেনশিয়াল এই যে স্ট্রিম লাইন ফলো করে যায় না এই স্ট্রিম লাইনের সাথে যে সিপেজের দিক এটা হচ্ছে ট্যানজেনশিয়াল মানে এর স্পর্শক বরাবর সিপেজটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল সিপেজ হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে স্ট্রিম লাইন এই যে লাস্ট পয়েন্ট যেটা ঠিক আছে এই পয়েন্টে গিয়ে এই যে সিপেজ ফোর্স এটা হয়ে যায় কি আপওয়ার্ড হয়ে যায় আর কি এই জিনিস বলছে বুঝতে পারছিস হ্যালো রূপন্তি বুঝছিস হ্যালো হ্যাঁ তো এই যে কিন্তু এখানে তো উল্টাপাল্টা লিখছে সারা স্লাইডটা না সারা স্লাইডে খালি সংক্ষেপে লিখছে এটা সিপেজ ওয়াটার exerts a force এবারে যে এখানে এসে যে এখন এই যে exit hydraulic gradient হচ্ছে নিয়ে আলোচনা করছে for soil grains to remain stable the upward component of this force should be counterbalanced by the submerged weight of the soil grain ঠিক আছে তাহলে সাবমার্জ এখন তুই চিন্তা কর এই যে সিপেজ ফোর্সটা কাজ করতেছে সয়েল পার্টিকেলের উপর ঠিক আছে বা এই যে এখানে এসে উপরের দিকে উঠতেছে সিপেজ ফোর্স এটারে কাউন্টার ব্যালেন্স করতে পারে কি এই যে সয়েল পার্টিকেলটা যে পানির সাথে সাবমার্জড হয়ে আছে এর যে সাবমার্জড ওয়েটটা আছে শুধুমাত্র এটার দ্বারা এটা কাউন্টারড হয় না এটাই বলছে যে হচ্ছে এই যে এই যে সিপেজ ফোর্সটা এটা কাউন্টারড হবে সাবমার্জড ওয়েট অফ দা সয়েল গ্রেন ঠিক আছে আর এই ফোর্সটা যেটা এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টার্বিং টেন্ডেন্সি আছে এক্সিট এন্ডে ঠিক আছে বিকজ ডাইরেকশন অফ দা ফোর্স এট দা এক্সিট পয়েন্ট ইজ ভার্টিক্যালি আপওয়ার্ড যেটা বললাম যে এই ফোর্সটা এক্সিট পয়েন্টে কি স্পর্শক বরাবর কি হয়ে যায় ভার্টিক্যালি আপওয়ার্ড হয়ে যায় এজন্য এখানে ডিস্টারবেন্সটা বেশি হয় ঠিক আছে দা ডিস্টার্বিং ফোর্স এট এনি পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু দা গ্রেডিয়েন্ট অফ প্রেসার ঠিক আছে এটা হচ্ছে ডিপি বাই ডিএল এই ডিপি বাই ডিএল কিভাবে আসছে এটা আমি একটু পরে দেখাচ্ছি ঠিক আছে দা গ্রেডিয়েন্ট অফ প্রেসার এট দা এক্সিট এন্ড ইজ কল্ড এক্সিট গ্রেডিয়েন্ট ঠিক আছে মানে এই এক্সিট এন্ডে যে গ্রেডিয়েন্ট যেটা এই ডিপি বাই ডিএল যেটা সেটাকে বলা হইতেছে কি এক্সিট গ্রেডিয়েন্ট আর এক্সিট গ্রেডিয়েন্ট শুড বি সেফ হইতে হবে
সেফ কেন হইতে হবে? কারণ যদি সেফ না হয়, এটা যদি ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট থেকে বেশি হয়, তাহলে কি হবে? পানি সয়েল পার্টিকেলকে বের করে দিবে ফোর্স দিয়ে। তো যদি সয়েল পার্টিকেলের জায়গায় পানি দখল করে নেয়, তার মানে কি ওই জায়গাটা পানি দখল করে নিলে ওই জায়গায় পাইপের মতো একটা কাঠামো তৈরি হবে, বুঝতে পারলি? এই জন্য হইতেছে মানে হবে পরে হচ্ছে পাইপিং তৈরি হবে, পাইপিং তৈরি হলে ফাউন্ডেশন ফেল করবে, ঠিক আছে? তাইলে যে এখানে এক্সিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আর ক্রিটিক্যাল হাইড্রোলিক। এবার বলছে আন্ডারমাইনিং অফ দ্য ফ্লোর স্টার্টস ফ্রম দ্য ডাউনস্ট্রিমিং এন্ড, এটা হচ্ছে থার্ড ই। তাহলে এখানে বলছে যে আন্ডারমাইনিং অফ দ্য ফ্লোর স্টার্টস ফ্রম দ্য ডাউনস্ট্রিম এন্ড অফ দ্য ডাউনস্ট্রিম পাক্কা ফ্লোর এন্ড ইফ নট চেকড it travels upstream towards the wear wall. The undermining starts only when the exit gradient is unsafe for the subsoil which the wear is founded. ঠিক আছে? এটা বলতে কি বোঝায়? তোর যদি এক্সিট গ্রেডিয়েন্টের কারণে এই সয়েল বের হওয়া শুরু করে, তাহলে অবশ্যই কি ডাউন স্ট্রিমের থেকে সয়েল বের হওয়া শুরু করবে না? কথা বুঝছিস? তাহলে এই যে আন্ডারমাইনিং যে পাইপিং বা আন্ডারমাইনিং যে হইতেছে, এটা কিসের জন্য হইতেছে? ডাউন স্ট্রিম এন্ড থেকে শুরু হচ্ছে। আর মেজার যদি না নেওয়া শুরু করিস, তাহলে এটা আপস্ট্রিম এন্ড পর্যন্ত কি হবে? বর্ধিত হবে। এটাই বলছে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। আর হচ্ছে এখানে বলছে ইট ইজ দেয়ারফর অ্যাবসলিউটলি নেসেসারি টু হ্যাভ এ রিজনেবলি ডিপ ভার্টিক্যাল কাট অফ এট দ্য ডাউনস্ট্রিম এন্ড অফ দ্য ডাউনস্ট্রিম পাক্কা ফ্লো টু প্রিভেন্ট আন্ডারমাইনিং, ঠিক আছে? আর হচ্ছে এই যে ডেপথ অফ দিস ডাউনস্ট্রিম ভার্টিক্যাল কাট অফ ইজ গভর্নড বাই টু কনসিডারেশন, একটা হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ অফ স্কাওয়ার, একটা হচ্ছে সেফ এক্সিট গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তাহলে দুইটা জিনিস যারা গভর্ন হয়, একটা কি ম্যাক্সিমাম ডেপথ অফ স্কাওয়ার আর হচ্ছে সেফ হচ্ছে এক্সিট গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এই দুটোর উপর গভর্ন হবে। এটা হচ্ছে আমাদের মেইন প্রিন্সিপাল অফ খোসলাস থিওরি। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? হ্যালো, ম্যাক্সিমাম ডেপথ অফ স্কাওয়ার বলতে বুঝি নাই। ম্যাক্সিমাম ডেপথ অফ স্কাওয়ার মানে কত নিচ পর্যন্ত হচ্ছে স্কাওয়ারটা হচ্ছে, তোর সয়েল যে সরে যাচ্ছে, এটা ডেপথ, সর্বোচ্চ ডেপথটা কত, এটা বলতেছে। রূপর দিকে বুঝছিস? ওকে, এবার দেখ ল্যাপ্লাস ইকুয়েশন ফর সিপেজ। আমরা এই যে এর আগে ল্যাপ্লাসের ইকুয়েশন পড়ছি, হ্যাঁ? বুঝি নাই? বললাম যে আমরা এর আগে হইতেছে ল্যাপ্লাসের ইকুয়েশন পড়ছি। এই যে এটা হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন, মনে আছে? ঠিক আছে, এখন এটা কই থেকে আসলো এটা আমরা না যাই, এটা ল্যাপ্লাসের ইকুয়েশন, এর আগেও দেখছিস সবাই। ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা জেড, হ্যাঁ, এটা সমান 0। এখন এই জিনিসগুলো কি বোঝে? ডাইভারজেন্সের ইকুয়েশন বের করছিলি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, সেভ এক্সিট গ্রেডিয়েন্ট। সেভ এক্সিট গ্রেডিয়েন্ট বলতেছে যে এই এক্সিট হচ্ছে এই যে ফোর্স, যেটা গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? গ্রেডিয়েন্ট বলতে বোঝায় স্লোপ, তাই না? গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? আই, গ্রেডিয়েন্ট হচ্ছে আই, এর সমান সমান কি হয়? এইচ বাই এল, মনে আছে? হ্যাঁ, তো এইখানে দেখ এই যে এই এন্ড পয়েন্টে একটা ফোর্স কাজ করতেছে না, সিপেজ ফোর্স, একেবারে উপরের দিকে, বুঝছিস? সিপেজ ফোর্স কি? শোন আমি বলি, সিপেজ ফোর্স স্ট্রিম লাইনের স্পর্শক বরাবর কাজ করবে। তাহলে স্ট্রিম লাইনের স্পর্শক বরাবর যদি কাজ করে, তাহলে এই পয়েন্টে কাজ করবে এই বরাবর, এই পয়েন্টে কাজ করবে এই বরাবর, তাহলে একেবারে এন্ডে গিয়ে কি একেবারে ভার্টিক্যালি উপরের দিকে কাজ করবে না? এই স্ট্রিম লাইনের স্পর্শক বরাবর যদি হয়। হ্যালো, হ্যাঁ, তো তা যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই যে স্ট্রিম লাইনের স্পর্শক বরাবর যে কাজ করবে, এটার যে একটা গ্রেডিয়েন্ট আছে না, এই গ্রেডিয়েন্টটা হইতেছে এই এক্সিট গ্রেডিয়েন্ট, এইচ বাই এল, ঠিক আছে? মানে এইচটা আমি জানি না, এইচটা মেবি এই যে প্রেসার, এই যে লাস্ট পয়েন্টে যে হাইড্রোলিক প্রেসার, ওই যে পিজোমিটার ঢুকায় যে এইচ পাবে, ইনিশিয়াল পয়েন্টে যে এইচ পাবে, ওইটার সাথে মনে হয় রিলেটেড আর কি। মানে তুই ফার্স্ট পয়েন্টে পিজোমিটার যদি ঢুকাস, তাহলে একটা এইচ পাবি, লাস্ট পয়েন্টে ঢুকাইলে আরেকটা এইচ পাবি। তো ওই দুটার যে পার্থক্য, ওটা একটা কি ডেল এইচ না, ওটাকে যদি তুই টোটাল লেংথ দিয়ে ভাগ দেস, তাহলে হয়তো বা যেটা পাবি সেটা হইতেছে তোর এক্সিট গ্রেডিয়েন্ট আর কি। ওইটার এটা বের করা তো লাগতেছে না। না, এখানে আমাদের লাগবে না আসলে, এক্সিট গ্রেডিয়েন্ট বের করা লাগবে না। এক্সিট গ্রেডিয়েন্টের অন্য অন্য জিনিসপত্র আছে, লাগবে না তা না, লাগবে, অন্যভাবে বের করে আর কি, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোর ক্রিটিক্যাল গ্রেডিয়েন্টের থেকে হইতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে ছোট হইতে হবে, না হইলে কি হবে? না হইলে এখান থেকে সয়েল চলে যাওয়া শুরু করবে, এটাই। আচ্ছা, এবার হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন ফর সিপেজ। এটা এর আগেও জিওটেকে আমরা পড়ছি। আর এই যে ডেল্টা ইউ, ডেল্টা ভি, ডেল্টা ডাব্লিউ, এগুলা বেসিক্যালি কিছুই না। স্ট্রিম হ্যাং হয়ে গেছে মানে আমাদের নেট গেছে কোথায়? ও আচ্ছা, তাহলে থামতেছি, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের নেট গেছে, 5000 এমএস হয়ে আছে।
ওয়েট ওকে, তাহলে এই যে দেখ এটা হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন। এগুলা কিছুই না, যে ডেল ইউ ডেল ভি ডেল ডাব্লিউ, এগুলা বেসিক্যালি হচ্ছে 3 অ্যাক্সিস বরাবর ফ্লো এর যে ভেলোসিটি সেটা। আর ডার্সিস ল পড়ছিস না এর আগে? ডার্সিস ল ভি সমান সমান কি ছিল? কে আই। এই আইটা কি ছিল? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। কে ছিল হইতেছে পারমিয়াবিলিটি, কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। তাহলে এই আই যেটা, এটা সমান সমান কি? ডেল এইচ বাই এল না? তাইলে তুই যদি এক্স অ্যাক্সিস চিন্তা করিস, তাহলে এটার যে ফ্লো ভেলোসিটি এটা হইতেছে মাইনাস কে ইন্টু ডেল এইচ বাই ডেল এক্স। এই মাইনাসটা অ্যাকচুয়ালি দিক নির্দেশন করতেছে আর কি, এটা দিকের জন্য। তিনটারই পজিটিভ রে মেবি নেগেটিভ, মানে সরি এই যে তিনটারই এই দিকে হচ্ছে তারা কি ধরছে, বা হচ্ছে নেগেটিভ ধরছে আর কি। তো হচ্ছে ইউ সমান সমান মাইনাস কে ডেল এইচ বাই ডেল এক্স, আর ভি সমান সমান কি হবে? মাইনাস কে ডেল এইচ বাই ডেল ওয়াই, আর এটা হবে কি? মাইনাস কে ডেল এইচ বাই ডেল জেড। এখন এই যে ইউ ভি ডাব্লিউ এই তিনটার ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেই, তাহলে এই যে এটা পাবো না? পাইলাম সেম, কারণ এই ইউ যদি ডেল এইচ দিয়ে সাবস্টিটিউট করে দিস তাহলে কি হবে? ডেল স্কয়ার এইচ, আর এই ডেল এক্স আর ডেল এক্স করে কি হবে? ডেল এক্স স্কয়ার। এভাবে মানে এটা হবে। এটা হচ্ছে তোর ইকুয়েশন। আর এই যে মাইনাস কে যেটা, এটা কমন নিয়ে এই সাইডে নিয়ে গেলে বাদ পড়ে যায়। তো এখন যদি দুইটা ডাইমেনশন হয়, এই ডেল জেডটা খালি বাদ পড়বে, খালি এই দুইটা থাকবে। ঠিক আছে, এটার বেসিক্যালি কোনো কাজ নাই। এখানে কিছু অ্যাজাম্পশন আছে যে সয়েলকে কি হতে হবে? হোমোজেনাস এন্ড আইসোটোপিক হতে হবে, ভয়েডস কে ওয়াটার দিয়ে ফিল থাকতে হবে। হোমোজেনাস জীবনও হবে না, তাহলে এই থিওরির কাম কি? কোনো কাম জানি না। নো কনসলিডেশন অর এক্সপ্যানশন, ইনকম্প্রেসিবল সয়েল হবে। ভয়েডস ফিল্ড উইথ ওয়াটার, ভয়েড ফিল দিয়ে ওয়াটার, নো কনসলিডেশন অর এক্সপ্যানশন। কনসলিডেশন আবার হবে না, এক্সপ্যানশন কনসলিডেশন হবে না, ইনকম্প্রেসিবল সয়েল হতে হবে, ডার্সিস ল ভ্যালিড হতে হবে। ঠিক আছে, মানে বহুত কাহিনী। এই জীবনও হবে না হুদাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে গ্রাফিক্যাল সলিউশন ফর সিপেজ ইকুয়েশন। ঠিক আছে, এটার ম্যাথটা আমি খুঁজছিলাম, ম্যাথ পাইলাম না। এটা ম্যাথটা পাইলে ভালো হতো আর কি। তো এখানে এ দেখ প্রত্যেকটা স্ট্রিম লাইনে খুঁজছি, ম্যাথ পাই নাই আর কি। যাই হোক, প্রত্যেকটা যে স্ট্রিম লাইন এটার একটা নিজস্ব স্ট্রিম মানে সিপেজ কোয়ান্টিটি আছে না? হ্যাঁ, ধর এই স্ট্রিম লাইনে একটা সিপেজের অ্যামাউন্ট আছে, মানে ডিসচার্জ আছে সোজা হিসাব। সিপেজ মানে কি পরিমাণ সিপেজ হয়। এই স্ট্রিম লাইনেও সেম কিছু পরিমাণ সিপেজ হয় না? প্রত্যেকটা স্ট্রিম লাইনের আলাদা আলাদা সিপেজ থাকে। এই সিপেজ গুলাকে আমি যদি ডেল কিউ দ্বারা প্রকাশ করতে পারি না? হ্যাঁ, ও আচ্ছা, তো আমি একটা জিনিস বলে নেই। এই জিনিসগুলো বোঝার আগে আমাদের ইকুইপটেনশিয়াল লাইন কি সেটা বুঝতে হবে। ঠিক আছে, এগুলা তো হচ্ছে স্ট্রিম লাইন, তাই না? আর ইকুইপটেনশিয়াল লাইন হইতেছে এই প্রত্যেকটা স্ট্রিম লাইনের ধর এমন দুইটা পয়েন্ট নিবি যে দুইটা পয়েন্টের পটেনশিয়াল সমান। ঠিক আছে, মানে হেড সমান আর কি, প্রেসার হেড সমান দিয়ে এই পয়েন্ট গুলোকে একটা লাইন দ্বারা যোগ করবি, তাহলে কানেক্ট করলে এগুলো হবে কি? ইকুইপটেনশিয়াল লাইন। এবং ইকুইপটেনশিয়াল লাইনের একটা প্রপার্টি আছে, প্রপার্টিটা হচ্ছে এটা স্ট্রিম লাইনের সাথে অলওয়েজ 90 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে, মানে যত যাই হোক দেখতে যেরকমই লাগুক, এগুলো কি থাকে? এই ফ্লোনেট মানে এই যে স্ট্রিম লাইন যেগুলো আছে এগুলোর সাথে কি হবে? 90 ডিগ্রি কোণ করে থাকবে, এবং দুইটা সেম হেডের পয়েন্টকে কি করবে? কানেক্ট করে থাকবে। ঠিক আছে, এখন আমি যেটা বলতেছি যে প্রত্যেকটা স্ট্রিম লাইনের একটা নিজস্ব সিপেজ কোয়ান্টিটি আছে, যেটাকে আমরা ডেল কিউ দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, তাইলে আমি যদি এই একটা সিস্টেমের টোটাল সিপেজ কোয়ান্টিটি বের করতে চাই, আমাকে কি করতে হবে? অবশ্যই নাম্বার অফ ফ্লো চ্যানেল দিয়ে হচ্ছে প্রত্যেকটা স্ট্রিম লাইনের অ্যামাউন্ট অফ যে সিপেজ, তাই না, সেটার গুণ দিতে হবে। তাহলে এই অ্যামাউন্ট অফ সিপেজ আমি ইন্ডিভিজুয়াল হচ্ছে স্ট্রিম লাইনের অ্যামাউন্ট অফ সিপেজকে ধরছি কত? ডেল কিউ। এটার সাথে আমি যদি নাম্বার অফ ফ্লো চ্যানেল গুণ করি বা নাম্বার অফ স্ট্রিম লাইন গুণ করি, তাহলে আমি কি পাবো? টোটাল সিপেজ কোয়ান্টিটি পাবো না? ঠিক আছে, এখন এই যে ডেল কিউ, এটা তো একটা ডিসচার্জ, তাই না? আমরা কি পড়ছি? ডিসচার্জ সমান সমান কি? ভেলোসিটি ইনটু এরিয়া পড়ছি না? তাহলে এই ভেলোসিটি আবার ডার্সির ল অনুসারে আমি কি লিখতে পারি? যে কে ইনটু আই লিখতে পারি না? বা কে আই রে আমি কি লিখতে পারি? কে ইনটু ডেল এইচ বাই এল, ডেল এইচ বাই ডেল এল ডিভাইডেড বাই ইনটু এ লিখতে পারি না? হ্যাঁ, এ লিখতে পারি। ভি সমান সমান সরি ভি সরি না, এটা হচ্ছে শুধু ভি হচ্ছে এইটুকু, আর হচ্ছে এই এ হইতেছে এই এ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই জিনিস লিখছে আর কি, যে কে ডেল এইচ ডেল এল ইনটু এ। এখন একটা জিনিস খেয়াল করে দেখ, জিনিসটা হচ্ছে আমাদের যে এই যে ফ্লো নেটটা, ঠিক আছে,
এই ফ্লো নেটটায় যে এই যে একটা ইন্ডিভিজুয়াল স্কোয়ারের কথা যদি আমি চিন্তা করি, এই যে এটা তো আমরা যে এইটা পাইলাম, ঠিক আছে, এই যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটা হইতেছে আমরা এই যে এখানে পাইলাম ডেল এল পাইলাম, আবার এখানে হচ্ছে এ পাইলাম, ঠিক আছে। এখন আমি যদি এই সিস্টেমটাকে চিন্তা করি, এই এটা কি বেসিক্যালি এই এটা হইতেছে একটা এই যে স্কোয়ারের যে এরিয়া সেটা, ঠিক আছে, আর এই ডেল এলটা হইতেছে এক একটা ইন্ডিভিজুয়াল যে স্কোয়ার আছে, ঠিক আছে, এটার লেন্থ। এখন তুই যদি এই জিনিসটা একটা ইউনিট লেন্থে করিস, তাইলে আর এই জিনিসগুলো যদি একটা স্কোয়ার হয়, তাহলে আমার এরিয়া আর লেগ দুইটা সেম ভ্যালু আসে না, কারণ এরিয়াও আসে এক, এলও আসে হচ্ছে এক। তো ওই হিসাবে বলছে যে সিন্স দ্য ফ্লোনেট ইজ কম্পোজড অফ স্কোয়ারস, তাহলে আমি ডেল এল সমান কি এ লিখতে পারি না? তাহলে ডেল এল সমান যদি এ হয়, এই ডেল এল আর এই কাটাকাটি চলে যায়, বুঝতে পারলি? তো এটা কি ইউনিট? হ্যাঁ, ইউনিটের জন্য। তাহলে ডেল এল আর এ যদি কাটাকাটি চলে যায়, তাহলে কি হয়, এই কিউ সমান সমান হয় এন এফ কে ডেল এইচ, ঠিক আছে। এখন এই পর্যন্ত আমরা বুঝলাম, ঠিক আছে। এখন বুঝার পর আমি আমার বের করতে হবে কি, এই যে ডেল এইচটা কি এটা বের করতে হবে। ইউনিটকে কনসিডার করছে না? হ্যাঁ হ্যাঁ ইউনিট, ওকে। আচ্ছা, এখন দেখ, এখন হইতেছে আমাদের বলছে যে সিন্স দ্য ফ্লোনেট ইজ কম্পোজড অফ স্কোয়ারস, ঠিক আছে, আর এটা তো গেল। এখন বলছে যে এই ডেল এইচ এর ভ্যালুটা কি। ডেল এইচ বেসিক্যালি কিছুই না, ধর আমি বলি ডেল এইচ জিনিসটা কি। এই যে পানি আছে না, ওয়াটার সারফেস, এটা হচ্ছে সিপেজ হয়, এন্ড যত আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে যাইতে থাকে তত এনার্জি লস হতে থাকে, খুবই স্বাভাবিক ব্যাপার। ডিউ টু ফ্রিকশন, ডিউ টু মানে অবস্টেকেলস, ও কি করবে, এনার্জি লস করবে, খুবই স্বাভাবিক ব্যাপার। তো এনার্জি লস করলে এই যে ডিফারেন্স অফ হেড যেটা তৈরি হবে, একটা এখানে ধর এখানে ছিল এইচ পরিমাণ হেড, একেবারে এইখানে এসে দেখলাম যে এই হেডটা এতখানি নাই, এটা হয়ে গেছে ছোট হাতের এইচ। তাহলে আমাদের ডেল এইচ সমান সমান কি হবে বলতো? ডেল এইচ এটা হবে যে বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ হবে না, ঠিক আছে। এখন এই ভ্যালুটা সমান সমান কি, এই ভ্যালুটা সমান সমান হবে এই যে দেখ প্রত্যেকটা যে ইকুইপটেনশিয়াল লাইন আঁকছি আমরা, মনে আছে? ইকুইপটেনশিয়াল লাইন আগা মানে কি, প্রত্যেকটা লাইনে কি এনার্জি ড্রপ হইছে না? এই লাইনে একটা এনার্জি ড্রপ হইছে, এই লাইনে একটা এনার্জি ড্রপ হইছে, এই লাইনে একটা এনার্জি ড্রপ হইছে। তাহলে এই যে ডেল এইচ, এটার ভ্যালু কি হবে, সরি এই হচ্ছে বড় হাতের এইচ যেটা, এটার ভ্যালু কি হবে, এটা সমান সমান হবে হচ্ছে ডেল এইচ ইনটু নাম্বার অফ হচ্ছে ড্রপ, হ্যাঁ নাম্বার অফ ইকুইপটেনশিয়াল ড্রপ, এখানে এন ডি হবে আর কি, ঠিক আছে। এই জিনিসটা এন কিউ লেখছে, এটা ভুল লেখছে, এটা এন ডি হবে, ঠিক আছে। মানে জিনিসটা বুঝতে পারছিস, মানে প্রত্যেকটাতে কি একেবারে সিঙ্গেল অ্যামাউন্ট অফ এনার্জি ড্রপ হয়, মানে হ্যাঁ ডেল এইচ পরিমাণ ড্রপ হয় ধর প্রত্যেকটাতে হচ্ছে ডেল এইচ পরিমাণ ড্রপ হয়। তাহলে টোটাল হ্যাঁ, তাহলে টোটাল এইচটা কত হবে, এই ডেল এইচ পরিমাণ যে ড্রপ হয় এটার সাথে তুই যদি নাম্বার অফ ড্রপ গুণ করিস, তাহলে তুই টোটাল এইচটা পাবি না? হ্যাঁ পাবো। হ্যাঁ, তো ওই টোটাল এইচটা যে পাইলি, তাহলে এখন তাহলে তুই যদি চিন্তা করিস ডেল এইচ সমান কি, তাহলে এটা কি হবে, টোটাল এইচ ডিভাইডেড বাই এনডি না? হ্যাঁ, ওই ভ্যালুটা এখানে বসাই দিবি। তাহলে টোটাল এইচ বাই এনডি যদি হয়, এই ভ্যালুটা যদি এখানে বসাস, তাহলে এই এনএফটাকে এখানে নিয়ে এইচটাকে বাইরে বাইরে করে আনে। আর এই এনএফ বাই এনডি এটা হইতেছে তোর শেপ ফ্যাক্টর, কথা বুঝতে পারলি? এনএফ বাই এনডি, হ্যাঁ এই এনএফটা কি নাম্বার অফ ফ্লো চ্যানেল, আর এনডি কি, এনডি হচ্ছে নাম্বার অফ ড্রপ, ঠিক আছে। এটার একটা ম্যাথ দেখতে পারলে জিনিসগুলো আরো ক্লিয়ার হইতো, বুঝতে পারলি? বাট যেহেতু ম্যাথ আমরা দেখতে পারি নাই, সেহেতু আর কিছু করার নাই। আমরা কি ধরে নিচ্ছি সব জায়গায় ডেল এইচ মানে সমান? ও আচ্ছা, আমি একটা জিনিস বলি, ঠিক আছে। আসলে এইটা অ্যাকচুয়ালি নাম্বার অফ হচ্ছে কি বলে, এই যে টোটাল সিপের যে কোয়ান্টিটিটা, এটা হইতেছে একটা স্কোয়ারের জন্য বের করছে, বুঝছিস? মানে যে এই একটা ইসের মধ্যে বের করছে আর কি। তাই এই এনএফ কি তাহলে এই তিনটা খালি? হ্যাঁ, কারণ দেখ হচ্ছে এনএফ কি নাম্বার অফ ফ্লো চ্যানেল? হ্যাঁ, ফ্লো চ্যানেল কয়টা, আর হইতেছে এর সাথে ডেল কিউ গুণ। ফ্লো চ্যানেল কি এগুলা ফ্লো চ্যানেল? ফ্লো চ্যানেল হইতেছে এই যে এইটা একটা ফ্লো চ্যানেল হবে, এইটা একটা ফ্লো চ্যানেল হবে, এইটা একটা ফ্লো চ্যানেল হবে, নাকি হইতেছে নিচের দিকে হইতেছে ই হবে। ফ্লো চ্যানেল তো তিনটা হবে এখানে, আমি জানি না ফ্লো চ্যানেল কোন। আচ্ছা, এটার জন্য হ্যাঁ স্পেসগুলো ওই যে, ও আচ্ছা হ্যাঁ, এই যে এইটা একটা হ্যাঁ বুঝছি, এই যে এইটা একটা ফ্লো চ্যানেল, এইটা একটা ফ্লো চ্যানেল, আর এটা একটা ফ্লো চ্যানেল, তিনটা ফ্লো চ্যানেল, ঠিক আছে। এইটা বুঝাচ্ছে। আর এর সাথে এই যে কিউ যেটা, এটার সাথে ডেল কিউ গুণ করছে, মানে এই যে এইটুকু পোরশনের মধ্যে হচ্ছে এই কাজটা করছে আর কি, বুঝতে পারছিস? এই একটা ঘরের মধ্যে কতটুকু অ্যামাউন্ট অফ সিপেজ সেটা বের করছে,
বুঝলি? এই হচ্ছে কাহিনী। হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ বল। কাহিনী হচ্ছে ডেল এইচ কেন সমান হইতেছে প্রত্যেকটা ক্ষেত্রে? ডেল এইচ কেন প্রত্যেকটা ক্ষেত্রে সমান হচ্ছে? ইকুইপোটেনশিয়াল লাইনগুলো মেবি একটা হ্যাঁ, একটা সার্টেন ইন্টারভাল পর পর মেবি দেয় ইকুইপোটেনশিয়াল লাইনগুলো। মানে ধর ইকুইপোটেনশিয়াল লাইন তুই তো হচ্ছে ধর টানবি ওই বরাবর যে একটা সার্টেন অ্যামাউন্ট ডেল এইচ পার হবে তারপর একটা করে টানবি। বুঝতে পারলি? এটা কি মানে সয়েলের হোমোজেনিয়াস হওয়ার কারণে এরকম মানে? না, হোমোজেনিয়াস হওয়ার কারণে না। ধর তুই ইকুইপোটেনশিয়াল লাইনের একটা ইন্টারভাল আছে না, তুই তো সব সিরিয়াল বাইল টেনে যাবি না। তুই ধর একটা ধর তুই 5 মিটার ধর সরি 0.5 মিটার হেড লস পর পর ধর টানলি। কথা বুঝতে পারলি? এটা কি আসলে আমরা টানবো না হয় জন্য এরকম? না, হয় জন্য মানে বুঝি নাই। আমরা টানবো না, মানে ওই বরাবর হইতেছে হেডগুলো। তোর কোশ্চেনটাই আমি বুঝি নাই। মানে আমি যেটা বলতেছি যে এখানে ডেল এল সমান এ ধরছে না, ডেল এল পরিমাণ সরে সরে আমাদের মানে ইকুইপোটেনশিয়াল লাইনগুলো আছে। ডেল এল পরিমাণ সরার কারণে ইকুইপোটেনশিয়াল লাইন, হ্যাঁ এই ডেল এল পরিমাণ, হ্যাঁ 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 হইতে পারে, এটা হোমোজেনাস হওয়ার কারণে হইতে পারে যে ডেল এল পরিমাণ গেলে ডেল এইচ পরিমাণ হচ্ছে ই হবে, মানে পটেনশিয়াল লস করবে। এটা হইতে পারে, হ্যাঁ সমান ধরছে সেহেতু মানে আমাদের ডেল এইচ সমান এইটা হবে। হ্যাঁ 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 হইতে পারে, হ্যাঁ খুবই পসিবল। ওকে ঠিক আছে, এবার তাইলে আমরা পরে যাই। সবাই বুঝছি তো জিনিসটা? কোনো কোশ্চেন আছে? হ্যালো রূপন্তী, কোনো কোশ্চেন আছে? মাথার উপর দিয়ে কি গেল? আচ্ছা এবার দেখ, এবার হচ্ছে ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এখন এখানে যে সয়েল থিওরি বেশি নাই, থিওরি কম, দেখা দিচ্ছি। এই ক্রিটিক্যাল এক্সিট গ্রেডিয়েন্ট যেটা, এইটা কিভাবে বের করবো? ধর আমি বলি, এখানে যে বলছিলাম না যে এখানে ধর সয়েল পার্টিকেল কখন, এই যে ধর এই পয়েন্টে একটা সয়েল পার্টিকেল আছে, এটার উপর একটা সিপেজ ফোর্স কাজ করতেছে, এটাকে কাউন্টার ব্যালেন্স করতেছে কি এর সাবমার্জড ওয়েট, মনে আছে না? আমি বলতে মানে ক্রিটিক্যাল কন্ডিশন কখন তৈরি হবে, যখন এই যে সিপেজ ফোর্স যেটা নেট সিপেজ ফোর্স এটা হইতেছে, হ্যাঁ পুরোটা জুইরা কি খালি এরকম প্রুফ আর প্রুফ, হ্যাঁ প্রুফ আর প্রুফ। 28 পেজ থেকে আমরা আমাদের 30 পেজে আসলাম, কারণ প্রত্যেকটা পেজে 2টা করে স্লাইডের জন্য। এবার দেখ তাইলে সিলেবাস কয় পেজ অবধি? 36। আরে দেখ দেখ, বললাম যে এই সিপেজ ফোর্সটাকে কাউন্টার ব্যালেন্স করবে কি সাবমার্জড ওয়েট না, তাইলে অবশ্যই ক্রিটিক্যাল কন্ডিশনে কি হতে হবে, এইটা আর এটা সমান হতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হইতেছে এই যে সয়েল পার্টিকেলের উপর নেট সিপেজ ফোর্সটা বের করা। ঠিক আছে, তাহলে ধরে নিলাম যে এখানে একটা সয়েল পার্টিকেল আছে, এই সয়েল পার্টিকেলটা এই যে এখানে ছোট করে দেখানো আছে। ঠিক আছে, আমরা এটাকে সাইডে যে এই সয়েল পার্টিকেলটার কথা বলতেছি, এটা একটু বড় করি, বেশি বড় হয়ে গেছে না? আমার মনে হয় কালকের সেটি সাইরা দেওয়া উচিত আল্লাহর নামে। না আল্লাহর নামে কেন ছেড়ে দিবি, নিজেকেও কিছু করতে হবে। এই যে দেখ যেখানে একটা সয়েল পার্টিকেল আছে, এবার দেখ মনে থাকবে না, দেখবো বুঝবো কিন্তু মনে থাকবে। এই দেখ তোরে বলি, এই যে ধর এই যে সয়েল পার্টিকেলটা এভাবে আছে, এখন ধর সয়েল পার্টিকেলের উপর কয়টা প্রেসার কাজ করে? 3 টাইপের হচ্ছে মানে হেড কাজ করে, একটা হচ্ছে এলিভেশন হেড, একটা হচ্ছে প্রেসার হেড, একটা হচ্ছে ভেলোসিটি হেড। বাট সিপেজের কারণে আমরা ভেলোসিটি জানি না। এখন সিপেজের কারণে ভেলোসিটি হেডটা কি মানে হচ্ছে আমরা কনসিডার করি না, কারণ হচ্ছে সিপেজটা খুব ধীরে হয়, তো ভেলোসিটিটা খুবই নেগলিজিবল, এর জন্য আমরা ভেলোসিটি হেড কনসিডারই করি না। আমাদের 2টা হেড আছে, একটা হচ্ছে কি প্রেসার হেড আর একটা কি হচ্ছে এলিভেশন হেড। ঠিক আছে, তাইলে এই সয়েল পার্টিকেলের উপরে যখন এই যে এই স্ট্রিম লাইন বরাবর যখন ফোর্স মানে আসবে, পানি এখানে কি এই বরাবর একটা ফোর্স দিবে না, প্রেসার দিবে। তো প্রেসারটা এখানে ধর দিল কি পি প্রেসার দিল। ঠিক আছে, তাহলে এখানে যদি পি প্রেসার দেয়, এখানেও এই সাইডেও হচ্ছে কি আছে, হচ্ছে এই সাইডে ধর সয়েল থাকে, বা যখন পানি দিয়ে ভর্তি হয়ে যায় পানি থাকে, এটা কি করবে এই সাইড বরাবর অপোজ করবে আবার পি প্রেসার দিয়ে, তাই না? এটা কি সয়েল অপোজ করবে, কে অপোজ মানে স্টেবিলিটির জন্য ধর তোর অপোজটা করবে কে? অপোজ ধর সয়েলই করার কথা, এখানে যে সয়েল আছে তাই না, অপোজ মানে কোনো না কোনো ভাবে ধর এখানে ধর তো যদি পানিও চলে আসে, ধর এই জায়গাটা পানিই চলে আসছে, মানে ধর এই জায়গাটা পুরোটাই এই যে এরকম ভাবে এই স্ট্রিম লাইন না পুরোটাই হচ্ছে পানি,
তাহলে তুই পানির একটা জিনিসে পানির এখান দিয়ে ঠেলতেছিস, অবশ্যই কি এখান থেকে বাধা পাবে না? শালার নিউটনের থার্ড ল পড়া, যেটাই হোক, ঠিক আছে। নিউটনের থার্ড ল। আচ্ছা শোন, এবার দেখ, তাহলে এই যে এখানে ধর প্রেসার হইতেছে, ঠিক আছে, প্রেসার আসতেছে সয়েলের ইস্যুর জন্য, তাহলে এখানে কি হবে? এখানেও একটা বিপরীতমুখী প্রেসার তৈরি হবে, ঠিক আছে, পি প্রেসার সেম। বা তুই এভাবেও চিন্তা করতে পারিস যে এখানেও ওয়াটার আছে, এখানেও ওয়াটার আছে, এই ওয়াটারটা এখানে পি প্রেসার দিচ্ছে, এই ওয়াটারটা এখানে পি প্রেসার দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা জিনিস খেয়াল কর, আমি যদি ধরি এই জিনিসটা এই যে কার্ভ না, তুই ধর স্ট্রিম লাইনের এই বরাবর একটা এলিভেশন আছে, আবার এই বরাবর একটা এলিভেশন আছে, তাই না? কিন্তু এই এলিভেশনটা কি বড় এলিভেশন না? তো তুই চিন্তা কর, এটার এই ডেটাম যদি এখান থেকে ধরিস, এই পয়েন্টটা যদি জিরো ধরিস, তাহলে অবশ্যই এই পয়েন্টে যে ডেটাম হেডটা সেটা কি হয়? জিরো হয়। বাট এই পয়েন্টে একটা কি ডেটাম হেড থাকে না? ওই ডেটাম হেডটাকে আমরা, ওই ডেটাম হেড যেটা, ঠিক আছে, ওটাকে আমরা বলতেছি ডিপি, যেটার ভ্যালু হইতেছে ডেল এইচ রোজি, ঠিক আছে, যেটার ভ্যালু কি? ডেল এইচ রোজি। তাহলে এই পজিশনটা যেহেতু উপরে আছে, তাহলে এখানে কি করবে? এর সাথে একটা প্রেসার কাজ করবে ডেটাম হেডের জন্য, বুঝতে পারলি? এই হইতেছে কাহিনী। তাহলে এখন তুই যদি আপস্ট্রিম প্রেসার থেকে ডাউনস্ট্রিম প্রেসার বিয়োগ দেস বা ফোর্স বিয়োগ দেস, ফোর্স বিয়োগ করলে কি হবে? এরিয়াটা গুণ হবে। এই যে সয়েলের যে এলিমেন্ট, এটার এরিয়া যদি ডিএ হয়, তাহলে কি হবে? এই আপস্ট্রিমের যে প্রেসারের সাথে এরিয়া গুণ করলে কি হবে? আপস্ট্রিমের ফোর্স। আর ডাউন স্ট্রিমের যে প্রেসার আছে এটার সাথে এরিয়া গুণ করলে কি পাবে? ডাউন স্ট্রিমের ফোর্স। দুটা বিয়োগ করে কি পাবে? যে মাইনাস ডিবি বাই ডিএ। এটা হচ্ছে নেট ফোর্স অফ সিপেজ, ঠিক আছে। এখন নেট ফোর্স অফ সিপেজ পার ইউনিট ভলিউম যদি হয়, তাহলে এই যে জিনিসটা এটারে কি করবি? ডিএ ইন্টু ডিএল দ্বারা ভাগ করে দিবি না? ডিএ ইন্টু ডিএল কি? ভলিউম। তাহলে এই ডি আর এই ডিএ কাটা চলে যায়, মাইনাস ডিপি বাই ডিএল থাকে। ওই যে মাইনাস ডিপি বাই ডিএল দেখাইছিলাম, মনে আছে? এই সেই হইতেছে সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম। এটা কি হইলো? ডিপি ইনটু ডিএ হইলো। ডিএফ কি? ডিএফ হচ্ছে নেট সিপেজ ফোর্স, ডিপি মাইনাস ডিপি ইনটু ডিএ। হ্যাঁ, এটারে ভলিউম দিয়ে ভাগ দিছিস, ভলিউম দিয়ে ভাগ দিলে কি এরিয়া কাটা চলে যায়, তাহলে মাইনাস ডিপি বাই ডিএল থাকে না? এটাই। এখন এই ডিপি সমান কি বলছিলাম? ডেল এইচ রোজি না? তাহলে এই যে ডিএইচ রোজি, ঠিক আছে, এখানে ডিএইচ হবে আর কি, ডিএইচ রোজি, বুঝতে পারছিস? আচ্ছা, ডিএ ডিএল দিয়ে ভাগ করলাম কেন? এরিয়া পাওয়ার জন্য। ডিএ ডিএল কি ভলিউম না? হ্যাঁ, ভলিউম। হ্যাঁ, তো ভলিউম দিয়ে ভাগ করছি কারণ আমি সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউম বের করছি। ও আচ্ছা, পার ইউনিট ভলিউম। হ্যাঁ, বুঝছি। তাহলে এই যে এখন এই ডিপির ভ্যালুটা বসাই দিলাম, মাইনাস রোজি ডিএইচ, ঠিক আছে। এখন ক্রিটিক্যাল কন্ডিশন কখন অকার হবে? যখন এই সাবমার্জড ওয়েট এই সিপেজ ফোর্স পার ইউনিট ভলিউমের কি হবে? সমান হবে। এখন এই ইউনিট, এই যে সাবমার্জ ফোর্স, ঠিক আছে, এই পার ইউনিট ভলিউম যেটা, এটার যে সূত্র সেটা হইতেছে এইটা, ঠিক আছে। এটা আসছে করতে, এটার জন্য জিওটেক পড়তে হবে, এখানে আমি যাই না, বুঝতে পারছিস? এটা হচ্ছে সূত্র, সাবমার্জ ফোর্স বাই ইউনিট ভলিউম। আর এটা আমরা পাইছি এই যে এখান থেকে প্রমাণ করে আসলাম। তাহলে এখন উভয় পক্ষকে তুই যদি রোজি দ্বারা ভাগ করে দেস, তাহলে এই যে এই সাইডে যে এটা রো দ্বারা ভাগ হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? রো দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এই রো এস বাই রো থাকবে, -1 থাকবে। এটা হইতেছে রিলেটিভ ডেনসিটি অফ সয়েল, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এটাই হইতেছে তোর সূত্র। কথা বুঝতে পারলি? খালি সূত্র মুখস্থ করে ম্যাথ করলে হয় না? হ্যাঁ হয়। এখন এটা দিয়ে কোনো ম্যাথ আমি খুঁজে পাই নাই যদিও, বা যদি আসতে পারে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে, বুঝছিস সবাই? ওকে, তাইলে এখন মেথড অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে বুঝার কিছুই নেই। কেন আমি বলি, প্রত্যেকটা যে থাকে আমাদের যে শীট পাইল থাকে, যে এখানে বলছে আউটার শীট পাইল গুলো নিয়ে করছে প্রথম কেসে, ঠিক আছে। এখানে মানে এটার আসার অরিজিনটা কি আমি আগে বলি। মেথড অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আসার অরিজিন হইতেছে ল্যাপলাসের যে সলিউশন, ওই সলিউশনটা খুবই জঘন্য, খুবই কমপ্লেক্স। খোসলার ওই সলিউশন করতে গেলে মানে কান্ধে উঠে যায় এমন অবস্থা। তো হইতেছে এখন কি করতে হবে, এই যে যাতে কান্ধে না উঠে, এই জন্য একটা সহজ পদ্ধতি আনতে হবে। তো সহজ পদ্ধতি আনার জন্য খোসলা নিজে সে হইতেছে একটা নতুন পদ্ধতি আবিষ্কার করছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের হচ্ছে এবং সে হইতেছে সেটার 3টা কেস বের করছে। প্রথম কেস হচ্ছে এ স্ট্রেট হরাইজন্টাল ফ্লোর অফ নেগলিজিবল থিকনেস উইথ এ শীট পাইল অন দা আপস্ট্রিম সাইড এন্ড অ্যান্ড ডাউনস্ট্রিম সাইড এন্ড। মানে এই যে থাকবে, ফ্লোরটা থাকবে, এটার থিকনেস খুবই নেগলিজিবল হবে, আউটার মানে আপস্ট্রিম এন্ড এবং ডাউনস্ট্রিম এন্ডে শীট পাইল থাকবে, ঠিক আছে। এরকম কেস যদি হয়, সেক্ষেত্রে আমাদের দেখ প্রত্যেকটা যে শীট পাইল, এটা 3টা করে পয়েন্ট থাকে, ঠিক আছে।
একটা হচ্ছে বাম সাইডের উপরে, একটা হচ্ছে ডান সাইডের উপরে, একটা হইতেছে নিচে। বাম সাইডের উপরে পয়েন্ট হবে ই, ডান সাইডের উপরে পয়েন্ট হবে সি, আর নিচের পয়েন্ট হবে ডি। ঠিক আছে, প্রথমটা যদি হয় E1 C1 D1, সেকেন্ডটা যদি হয় E2 C2 D2, এভাবে। ঠিক আছে, তাইলে এই যে তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্টের আমাদের কি লাগবে, আমাদের পার্সেন্টেজ অফ প্রেসার লাগবে। এই পার্সেন্টেজ অফ প্রেসারের সূত্র হচ্ছে খোসলা বলে দিছে, প্রথম পয়েন্টটা আর শেষের পয়েন্টটার পার্সেন্টেজ অফ প্রেসার বের করতে হয় না। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আপস্ট্রিম এন্ডের, এটা প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্টে পার্সেন্টেজ অফ প্রেসার হচ্ছে 100% থাকে, এটা খোসলা বলে দিছে। ঠিক আছে, আর লাস্টের পয়েন্টে পার্সেন্টেজ অফ প্রেসার থাকে 0%, খোসলা বলে দিছে। তাহলে এই দুটো আমাদের বের করা লাগবে না, আমাদের বের করা লাগবে কি, এইটা এটা এটা এটা। ঠিক আছে, তাহলে এই যে এইটা এটা এইটা আর এটা, মানে আপস্ট্রিম এন্ডের প্রথম পয়েন্ট আর ডাউনস্ট্রিম এন্ডের লাস্ট পয়েন্ট, এই দুটার প্রেসার বের করা লাগবে না, কারণ আপস্ট্রিম এন্ডের প্রথম পয়েন্টটা হয় 100% আর ডাউনস্ট্রিম এন্ডের শেষের পয়েন্টটা হয় 0% পার্সেন্টেজ অফ প্রেসার। তাইলে এই যে C1 আর D1, এটার যে একটা সূত্র থাকবে না, এই C1 আর D1 এর সূত্র আমাদেরকে দিয়ে দিছে, কি বলে, খোসলা দিয়ে দিছে। এখানে আননোন কি, ফাই আর ফাই ডি। এই ফাই আর ফাই ডি এটা কি, এটা হচ্ছে এই দুইটা পয়েন্টের প্রেসার, পার্সেন্টেজ অফ প্রেসার, এটার যে সূত্র এটা হইতেছে এইটা। ঠিক আছে, এখন এটা যদি পাইতে হয়, এটার জন্য আমাদের কি লাগবে, ল্যামডার ভ্যালু লাগবে না, ল্যামডার ভ্যালু সূত্র হইতেছে এটা। আর এই ল্যামডার ভ্যালুর জন্য আলফার ভ্যালু লাগবে, এই আলফার সূত্র হইতেছে এটা, মুখস্থ। আর এখানে বি দ্বারা কি বুঝায়, ডি দ্বারা কি বুঝায়, সব স্লাইডে সুন্দরভাবে দেওয়া আছে। এটার একটা ম্যাথ মনে হয় ক্লাসে, হ্যাঁ এটা ম্যাথ আছে, এটা ম্যাথ আছে। আচ্ছা দাঁড়া আমারে বিটা বুঝা। হ্যাঁ বি কি, ওই যে বি তো চিত্রে দেখতেছস বি। হ্যাঁ বিট, আচ্ছা আমি বলি বি কি ডি কি, এটা ম্যাথে গেলেই বুঝতে পারবি। ঠিক আছে, ম্যাথ যখন করবো তখন দেখিস। এটা কি মানে প্রথম শীট পাইল থেকে একবারে লাস্ট শীট পাইল পর্যন্ত দূরত্ব? হ্যাঁ খুব সম্ভবত, দেখতে হবে, আমার ম্যাথটা দেখতে হবে, আমি ম্যাথে এখনো যাই নাই, গেলে বুঝতে পারবো। আর শীট পাইল ধর প্রথম শীট পাইলের লেন্থ আর শেষ শীট পাইলের লেন্থ কি যদি সেম না হয়? আমি যাই আস্তে বলি, ম্যাথে গেলে বুঝতে পারবি। ঠিক আছে, আমি ম্যাথ এখন করি নাই, করলে বোঝা যাবে। তারপর হচ্ছে সেকেন্ড কেস কি, সেকেন্ড কেস হইতেছে, আচ্ছা ওই প্রথম দুইটা কেস ধরছে আর কি। থার্ড কেস যেটা, সেটা কি, স্ট্রেট হরাইজন্টাল ফ্লোর অফ নেগলিজিবল থিকনেস আর একটা ইন্টারমিডিয়েট শীট পাইল আছে। ঠিক আছে, মানে এন্ডে নাই, কোনো এন্ডে নাই, আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিম এন্ড বলে কিছু নাই। এটা কি হবে, শীট পাইল এট সাম ইন্টারমিডিয়েট পয়েন্ট। এখন ইন্টারমিডিয়েট পয়েন্টে কয়টা পয়েন্ট থাকবে, আমি বলছিলাম যে বাম সাইডের পয়েন্ট হবে ই, ডান সাইডের পয়েন্ট হবে সি, আর নিচের পয়েন্ট হবে কি ডি। হ্যাঁ তিনটা পয়েন্ট। তাহলে তিনটা পয়েন্টের সূত্র কি, এটা এটা আর এটা। এটার জন্য কি লাগবে, ল্যামডা 1 আর ল্যামডা 2 লাগবে। ল্যামডা 1 এর সূত্র এটা, ল্যামডা 2 এর সূত্র এটা। আর ল্যামডা 1 এর সূত্র আর ল্যামডা 2 এর সূত্র কি লাগবে, আলফা 1 আর আলফা 2 লাগবে। আলফা 1 এর সূত্র এটা, আলফা 2 এর সূত্র এটা। আচ্ছা বুঝতে পারলি, এই হচ্ছে মুখস্থ করা। আর হচ্ছে আরেকটা থাকবে, ওটাই হইতেছে তোর কোনো শীট পাইল থাকবে না। ও স্যার নাকি, স্যার কিসের জন্য কইছিল যে সূত্র দিয়ে দিব, সূত্র দিয়ে দিলে তো ভালোই কইছিল তো। তারপর বলছে এই স্ট্রেট হরাইজন্টাল ফ্লোর ডিপ্রেস বিলো দ্য বেড উইথ নো শীট পাইল, মানে এটার ফ্লোরের একটা থিকনেস আছে কিন্তু কোনো শীট পাইল নাই। এটার জন্য কি, এটা দুইটা পয়েন্ট থাকবে, একটা হচ্ছে এই পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট, D1 আর D1 প্রাইম আর D প্রাইম। তাহলে D1 প্রাইম যেটা, এটা হইতেছে এটা, D প্রাইম যেটা, এটা হইতেছে এটা। ঠিক আছে, আর এটার জন্য আলফা লাগবে, এই আলফার ভ্যালু হইতেছে এটা, শেষ। এই হচ্ছে মেথড অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এইবার হচ্ছে আমাদের বুঝতে হবে এটা কি, কারেকশন অফ প্রেসার। ঠিক আছে, কারেকশন অফ প্রেসার কি, ধর প্রথম যে জিনিসটা হচ্ছে কারেকশন অফ মিউচুয়াল ইন্টারফারেন্স অফ পাইল। ঠিক আছে, এটার মানেটা আমি বলি, ধর এখানে শীট পাইলটা দূরে দেওয়া আছে, তো আমি এটাকে একটু কাছে আনি, ধর এখানে আছে, কথার কথা। তো আমার যদি এখানে ধর শীট পাইল আমি ফার্স্টে ধর এখানে তো শীট পাইল নাই, পানি ধর এখান থেকে এসে এরকম করে উঠে গিয়ে এইভাবে গিয়ে তারপর এমনি যেতে পারে, স্ট্রিম লাইনে এমনি ফলো করতে পারে না? কিন্তু ধর সেম জিনিসটা যদি এখানে একটা শীট পাইল থাকতো, পানি কি এত উপরে উঠতে পারতো? কারণ আমি বলছিলাম পানি অলওয়েজ মিনিমাম এনার্জির লাইন ফলো করে, তো এখানে উঠলে আবার এইখানে দিয়ে নামে আবার যাওয়া লাগতো না, ওকে ওই লাইন বরাবর যাবে? অবশ্যই না। তাইলে ও কি করতো, ও নিচ দিয়ে চলে যেত না? বুঝতে পারলি? তার মানে এই যে এই শীট পাইল থাকার পানি জানবে কেমনে যে ওর সামনে বাধা? এটা পানি জানে আগে কেমনে জানে মামা, জানে। ও কি চোখে দেখে? জানি না, জানে পানি সব জানে, পানি তোর থেকে বুদ্ধিমান মামা। যাই হোক, দেখ এই কয়েকদিন পরে আবিষ্কার হবে পানিরও জীবন আছে। হ্যাঁ,
আমি বললাম যেটা মিনিমাম এনার্জি লাইন ফলো করে, ঠিক আছে? মানে ধর প্রথমেও যদি এখানে যায়ও, ধর প্রথম দিকে ধর এখানে গিয়ে আমি 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 তোকে বলি জিনিসটা, ধর প্রথম দিকে এখানে ধর গিয়ে বাধা পাইলো, কিন্তু পরে এই জায়গা থেকে এই যে এখানে আস্তে আস্তে এমনি নিচে আসবে না, পরের যে পানিগুলো আসবে সেই পানিগুলো দেখবি এখান দিয়ে এই যে এতখানি জায়গা ফাঁকা হয়ে গেছে, এই লাইনই ফলো করবে, ও নিজে ওর পথ তৈরি করে দিবে, বুঝতে পারলি? যদি ইনিশিয়াল না হয় পরবর্তীতে পথটা তৈরি করে দিবে, কথা বুঝছিস? তো হচ্ছে এই যে একটা শীট পাইলের ইন্টারফারেন্স যদি থাকে এখানে, তাহলে কিন্তু এই পথটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সোজা কথা হইতেছে এটা। তো এটার জন্য একটা কারেকশন দরকার, এই কারেকশনের সূত্র হইতেছে এইটা, কারেকশন ফ্যাক্টর যেটা, এটা কি কারেকশন দিছে? এটা হচ্ছে ইন্টারফারেন্স অফ শীট পাইল। ইন্টারফারেন্স অফ শীট পাইল থাকলে সমস্যাটা কি? সমস্যা কারেকশন ধরব কোন সমস্যাটার কারেকশন দিছে? ওই যে স্ট্রিম লাইনের কারেকশন। আচ্ছা, ঠিক আছে। মানে এইখানে যদি পানি যদি এখানে না ওঠে, প্রেসার কি থাকবে এখানে সেম থাকবে? থাকবে না, প্রেসারটাও চেঞ্জ হবে। ওই প্রেসারের যে কারেকশন ওটার জন্য একটা কোএফিশিয়েন্ট দরকার, ওই কোএফিশিয়েন্টটা হইছে এটা, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে গেল এইটা। এখন হচ্ছে এই জিনিসটা কখন কাজ করবে? দুইটা শর্তকে যদি স্যাটিসফাই করে শুধুমাত্র, না সরি হচ্ছে এই কোষটা কখন কাজ করবে না, দুইটা শর্তকে সাইমultaneously স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? প্রথম শর্তটা কি? এই যে ইন্টারমিডিয়েট শীট পাইল যেটা, এটাকে এইটার থেকে সমান বা ছোট হইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম শর্ত, যে এই আউটার এন্ডের শীট পাইল যেটা, এটার থেকে এই যে ইন্টারমিডিয়েট শীট পাইল এটা কি হতে হবে? সমান বা ছোট হইতে হবে। এবং পাশাপাশি এই যে আউটার এন্ডের যে শীট পাইল, এটা যে লেংথ আছে, এটা 2 গুণ করলে যত হয় সেটার থেকে বেশি দূরত্বে যদি এই শীট পাইলটার অবস্থান হয়, কথা বুঝতে পারছিস? মানে দুইটা শর্তকে একই সাথে করতে হবে, মানে মানাইতে হবে। প্রথম শর্তটা হচ্ছে এই যে শীট পাইলটা আছে, এই শীট পাইলটাকে এটা এই যে আউটার এন্ড বা হচ্ছে এই সাইডের এন্ডের যে শীট পাইল, হ্যাঁ, এই দুটার থেকে কি হতে হবে? সমান বা ছোট হতে হবে। এবং একই সাথে সমান, মানে যখন যেটার করবি যদি এইটার সাপেক্ষে এটার করিস, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ইন্টারমিডিয়েট শীট পাইল যেটা, এটা কি হতে হবে? ছোট হইতে হবে। এই যে এইটা আবার খুশলাই বললো না, বড় হইলে সমস্যা নাই, ছোট হইতে হবে। এটা হচ্ছে মানে কখন অ্যাপ্লাই হবে না ইকুয়েশন, আমি হবে নার কথা বলতেছি, আমি হবে এটা বলি নাই। হবে না কখন? যখন এই ইন্টারমিডিয়েট শীট পাইলটা এই আউটার এন্ডের শীট পাইল থেকে সমান বা ছোট হবে, এবং একই সাথে এই যে ছোট শীট পাইল বা এই যে জিনিসটা যেটা আছে, এটার যে ডিসটেন্স, এটা আউটার এন্ডের শীট পাইলের লেংথের 2 গুণের থেকে বেশি হবে, এর যে দুই মধ্যবর্তী যে ডিসটেন্সটা, ঠিক আছে? শুধুমাত্র সেক্ষেত্রে ইকুয়েশন অ্যাপ্লাই হয় না আর কি, ঠিক আছে? ছোট হইলে এবং ডিসটেন্স এবং হ্যাঁ, এবং অর না কিন্তু এন্ড, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তো এইটা বেসিক্যালি সবগুলাতেই আমি যত ম্যাথ দেখছি সবগুলাতেই এই দুইটা শর্ত একই সাথে স্যাটিসফাই করে না, তো প্রত্যেকটার ক্ষেত্রেই কারেকশন বাইর করা লাগে ইন জেনারেল, ঠিক আছে? আর এখানে একটা চিহ্নের ব্যাপার আছে। চিহ্নের ব্যাপারটা কি? সানিম যেটা বললো যে হচ্ছে ফ্লো যেদিকে হবে, ঠিক আছে? ফ্লো ধর এই যে এইখানে তো পানি আছে এই সাইডে, তাহলে ফ্লো কি হবে? এই সাইড বরাবর হবে না? তাহলে ফ্লো যদি এই সাইড বরাবর হয় তাহলে বাম দিকে হবে নেগেটিভ আর ডান দিকে হবে পজিটিভ। পয়েন্ট যেদিকে থাকবে বা হচ্ছে ওই ওয়াইজ হইতেছে ই হবে, ঠিক আছে? চিহ্ন হবে। ধর তোর এই যে এই ই পয়েন্টটা, এটা ফ্লো এর কোন দিকে আছে? বাম দিকে আছে, তাহলে নেগেটিভ হবে। যদি এই দিকে হয় তাহলে কি হবে? পজিটিভ হবে। বুঝতে পারলি? এই জিনিস বুঝাইছে। তাইলে এটা গেল কি? এটা হচ্ছে কারেকশন ফর প্রেসার, সরি এটা গেল কারেকশন ফর ইন্টারফেরেন্স অফ পাইল। আর হচ্ছে কারেকশন ফর থিকনেস অফ ফ্লোর যদি থাকে, থিকনেস অফ ফ্লোরের জন্য মানে যে কারেকশন, ওই কারেকশন হইতেছে এই যে প্রত্যেকটা সূত্র আছে। এই C1 পয়েন্টের জন্য হইতেছে এটা ইন্টারমিডিয়েট পাইল যদি হয় তাহলে এই যে এটা হবে কি E2 হবে, এখানে ওটা ভুল লেখছে। ইন্টারমিডিয়েট পাইল হলে কি E2 পয়েন্টের জন্য একটা পাবে, ঠিক আছে? আবার সিমিলারলি এই যে C2 পয়েন্টের জন্য একটা পাবে। আবার যদি এন্ডে শীট পাইল হয়, এন্ডে শীট পাইল হলে E3 পয়েন্টের জন্য একটা পাবে, ঠিক আছে? মানে এটার যে সূত্র সেটা দেওয়া আছে সোজা হিসাবে, ঠিক আছে? এটা ম্যাথ এগুলো সব মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ না করলে তো মানে যদি সূত্র না দেয় পারবি না। এখানে বুঝার কিছু নাই, সোজা হিসাবে এখানে বুঝার কিছু নাই। এখানে এটা হচ্ছে সূত্র সব মুখস্থ করে লাস্টে একটা করা লাগবে। হ্যাঁ, আর আরেকটা হইতেছে এই যে কারেকশন অফ স্লোপ অফ দা ফ্লোর, ঠিক আছে? স্লোপ অফ দা ফ্লোরের কারেকশন যেটা, স্লোপ কারেকশন হইতেছে CS ইনটু BS ডিভাইডেড বাই B প্রাইম,
ঠিক আছে, এটা হচ্ছে তোর স্লোপ কারেকশনের যে ফর্মুলা। আর এই যে সিএস এর যে ভ্যালু কারেকশন কখন করা লাগে, স্লোপ কারেকশন করা লাগে, এটা এটা আমি এখনো পড়ি নাই আসলে। এই কারেকশন ইজ অ্যাপ্লাইড ফর এ স্লোপিং ফ্লো and is taken as positive for the down, negative for the up slopes following the direction of flow. The correction factor is above is to be multiplied by the horizontal length of the slope and divided by the distance between the two pile lines. This correction is applicable only in the key points of pile line fixed at the start and end of the slope. আমি জানি না ঠিক আসলে, মানে এই জিনিসটা আমি ম্যাথে দেখলে হয়তো বুঝতে পারতে পারি, বাট আমি এখনো স্লোপের এটা দেখি নাই। বুঝতে পারলি? তো হচ্ছে দেখা লাগবে আর কি। ওকে, দেখ এই স্লোপটা কখন হয় এটা ম্যাথে গেলে বোঝা যাবে। আচ্ছা, মানে এটা তো আরেকটা কারেকশন, বুঝছিস? এই যে এই কারেকশন ফ্যাক্টর যেটা, এটা হইতেছে যে স্লোপের উপর ডিপেন্ড করবে। স্লোপ যত হবে কারেকশন ফ্যাক্টর কি হবে ওইটার সাথে, ওটার উপর ডিপেন্ড করবে আর কি। বেসিক্যালি এটাই আমি যতটুকু দেখছি যে পাইল যখন ইন্টারমিডিয়েট হয়, মানে প্রথম পয়েন্টে কোনো স্লোপের থাকে না আর কি। ঠিক আছে, ওই ইন্টারমিডিয়েট আর লাস্ট পয়েন্টে মেবি খালি হচ্ছে স্লোপ বাইর করে, এটাই আমি দেখছি মানে মোটামুটি যতটুকু দেখছি। আচ্ছা যাই হোক, এবার ম্যাথে আয়। ঠিক আছে, ম্যাথটা দেখি আমি কতটুকু পারি। আমি তো করি নাই এখনো ম্যাথ, চেষ্টা করে দেখি। এই যে এখানে দেওয়া আছে আর কি, একটা ম্যাথের মানে মোটামুটি যত ধরনের আছে সব দেওয়া আছে, মানে ইনফরমেশন লাগে। এখন ওরা কি বলছে, ম্যাথের যে চাইছে কি বলছে, যে ইউজিং খোসলাস মেথড অবটেইন দা রেসিডুয়াল সিপেজ প্রেসার এট দ্য কি পয়েন্টস। মানে রেসিডুয়াল সিপেজ প্রেসার বলতে কি, যে কি পয়েন্ট কোনগুলা, এটা এটা আর এটা, মানে প্রত্যেকটা শীট পাইলের। ঠিক আছে, ফর ওয়্যার প্রোফাইল। আর বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্সিট গ্রেডিয়েন্ট, কনসিডার দ্য কেস অফ নো ফ্লো এট পন্ড লেভেল। ঠিক আছে, এটা এক্সিট গ্রেডিয়েন্টের, এটা হচ্ছে উৎসর। ঠিক আছে, এবার দেখ, এখন আমরা যদি পাইল 1 এর জন্য যদি চিন্তা করি, ঠিক আছে, ধর এই যে এটা হইতেছে আমাদের পাইল 1, প্রথম পয়েন্টটা, এটা কি পাইল 1। তাইলে এটার যে ডেপথ, এটা দেখ আরএল দেওয়া আছে, এটা 250, এটা 256, তাইলে ডেপথ কত হয়? 6 মিটার হয় না? 6 মিটার হয় হচ্ছে ডেপথ। তো ওই যে এখানে লিখছে যে ডেপথ হইতেছে কত? 6 মিটার, ডি সমান 6 মিটার। আর এই বিটা যেটা, এই বিটা হইতেছে টোটাল লেংথ। ঠিক আছে, টোটাল লেংথ অফ হচ্ছে মানে হচ্ছে এই যে কি বলে 3 5 2 10.5 হ্যাঁ 15। এটা করলে কত হয় দেখ তো? 15, মানে এক শীট পাইলের এন্ড থেকে আরেক শীট পাইলের এন্ড অবধি দূরত্ব। দেখ বি মনে হয় এটাই, ক্যালকুলেটর বসা দেখ। 35.5 হয় না 36.5 হয়? একটু দেখ না, 35.5 হইতে পারে। 35.5। ও তাহলে এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি দূরত্ব, এই যে 0.5 ও কনসিডার করছে। 3 যোগ 5 হ্যাঁ যোগ 2 যোগ 10.5 হ্যাঁ যোগ 15 যোগ হচ্ছে হ্যাঁ সমান দে, সমান চিহ্ন দে 35.5। ও আচ্ছা, মানে এই যে দুই সাইডের 0.5 মিটার আর 0.5 মিটারও কনসিডার করছে। ঠিক আছে, তাহলে টোটাল লেংথ এটা হইতেছে কি বি, তাহলে এটা কি 36.5। তাহলে আলফার ভ্যালু কত হবে? বি বাই ডি 36.5/6। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে তোর হাইড্রোলিক স্ট্রাকচারের ফ্লোরের লেংথ যেটা, এটাই হইতেছে তোর বি। বুঝছিস কেমনে? যে এখানে যে 0.5 আর এই যে এখানে 0.5 আছে, হ্যাঁ, তাহলে এখন আলফা পাইলি বি বাই ডি দিয়ে। আলফা পাইলে কি পাবি? ল্যামডা পাবি না? আচ্ছা, এখানে ডিটা কি তার মানে আপস্ট্রিমের মানে শীট পাইলে দেয়া হইতেছে? হ্যাঁ, আমি পাইল 1 এর ক্ষেত্রে করতেছি তো, এই যে আপস্ট্রিম পাইপলাইন 1 বলছে, প্রথমটা নিয়ে কাজ করতেছি। তাহলে এই যে প্রথম, হ্যাঁ ওর মাইকের সমস্যা। এবার দেখ, তাহলে এই যে আপস্ট্রিমের যে পাইল, ঠিক আছে, এখন এই যে আমাদের বলছিলাম যে প্রথম পয়েন্টে আমাদের প্রেসার বাইক করা লাগে না, এই ই পয়েন্ট বাদ। তো লাগবে কি? এই যে সি আর এই যে ডি, C1 আর D1 লাগবে, মনে আছে? তাহলে এই দুটার জন্য ফার্স্টে কি করতে হবে? আমাদের ল্যামডা বের করতে হবে না? ল্যামডা সমান কি ছিল মনে আছে? ওই যে খোসলার ইসে যাই, আমি দেখাইতেছি, এই যে মেথড অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই যে ল্যামডা সমান সমান কি ছিল? ½ × 1 + √1 + আলফা স্কয়ার, মনে আছে?
সূত্র যে এটা এই সূত্র ফালায় এই যে ল্যামডা বাইর করছে, তারপরে ফাই ই আর ফাই ডি বাইর করছে, এরপরে ফাই সি1 লাগবে ডি1 লাগবে, তাই তো? হ্যাঁ, আর ফাই ই আর ফাই ডি বাইর করার পর কি ফাই সি1 আর ফাই ডি1 লাগবে, এটা বের করে ফেলছে। বুঝতে পারলি? এই হচ্ছে কাহিনী। এখন কি এটা কারেক্ট করা? এখন হচ্ছে এইটা এই যে বাইরে হলো, এই যে ফাই সি1 ফাই ডি1 এই যেগুলো বের হলো না, এই যে ফাই সি1 এগুলো কি কারেক্ট করতে হবে না? মাস্ট করতে। এই যে কারেকশন অফ ফাই সি1, ঠিক আছে? ফাই সি1 এর কারেকশন বলতে এই যে কি বলে, এই যে এইটার কারেকশন, এই যে সি1 এর যে কারেকশন সেটা ডিসটেন্স কত দেখ, ঠিক আছে? তাহলে এই যে দেখ, এখন দেখ কারেকশনের ক্ষেত্রে যে জিনিসটা হইতেছে, প্রথম যে জিনিসটা হচ্ছে ইফেক্ট অফ পাইল 2 অন পাইল 1, মানে বুঝাচ্ছে কারেকশনটা, প্রথম কারেকশনটা কিসের কারেকশন বলতো? এই কারেকশন যেটা সেটা হইতেছে ইসের কারেকশন, এই যে ইন্টারফারেন্স অফ মিউচুয়াল ইন্টারফারেন্স অফ পাইল। মিউচুয়াল ইন্টারফারেন্স বলতে কোন পাইলের জন্য হইছে, এটা কোন পাইলের ইফেক্টের কারণে হয়েছে, এটা তোকে আগে বলতে হবে। তো তুই দেখ এই যে এটা কি বলছে, এই যে 2 নাম্বার পাইলের জন্য 1 নাম্বার পাইলে যে কারেকশন আসছে সেটা আমার বের করতে হবে। কথা বুঝতে পারছিস? তাইলে 2 নাম্বার পাইল থেকে 1 নাম্বার পাইল, তাহলে এখন দেখ এটার জন্য আমাদের যে সূত্র ছিল, এই কারেকশনের যে সূত্র ছিল এটা ছিল এইটা, মনে আছে? তাহলে তোর আগে যে এই ভ্যালুগুলা বাইর করতে হবে। তো এইখানে যে ডিটা আছে, এই ডিটাতে তোর এই ডিটা আগে কি ছিল? ডি ছিল হইতেছে শীট পাইলের লেন্থ মানে ডেপথ। কিন্তু এখানে দেখ এইটা যখন করবি, এই কারেকশন যখন করবি তখন কি করতে হবে? এই যে থিকনেস অফ ফ্লোর যেটা, এটা বাদ দিতে হবে। কারণ কি? এটা তো আর পাইলে এটা এর আগে আমরা কিন্তু বাদ দেই নাই। প্রথমে যখন করছিলাম তখন কি বাদ দিছিলাম? 256 থেকে 250 বাদ দিছিলাম। বাট যখন কারেকশন করবি তখন এই যে এই 1 মিটারটা বাদ দিতে হবে তোর। ওকে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হবে 5 মিটার হবে। 6 মিটার থেকে কি হবে? 5 মিটার হবে। আর এই বড় হাতের ডি যেটা, এটা হচ্ছে তুই ফার্স্টে নিবি কি? ফার্স্টে নিবি হইতেছে এই যে এই 1 মিটার ধর তুই বাদ দিলি, এই যে এইটার টপ পয়েন্ট। এটা কি বলছিস? ইফেক্ট অফ, তুই আগে জিনিসটা দেখ, এটা কি বলছিস? ইফেক্ট অফ পাইল 2 অন পাইল 1, তাই না? তাহলে অন অন কিসের উপর? পাইল 1 এর উপর। তাহলে পাইল 1 এর উপর পাইল 1 এর টপ পয়েন্টটা ধর, এটার আরএল কত হবে? 255। এই 255 থেকে তুই যেই পাইলটার ইফেক্ট, এটা কি পাইল 2 নাম্বার, এই 2 নাম্বার পাইলের যে লোয়েস্ট পয়েন্ট যেটা, এটা বিয়োগ করবি টপ থেকে লো। হ্যাঁ, তাহলে যেইটার উপর ইফেক্ট এটার টপ পয়েন্ট, আর যেটার ইফেক্ট সেটার লো পয়েন্ট, এই দুটো বিয়োগ করবি। তাহলে 255 থেকে তুই 248 বাদ দাস, তাহলে কত হয়? 7 মিটার। 7 মিটার। এই বি প্রাইম কি? এই বি প্রাইমের সাথে দুটো শীট পাইলের মধ্যবর্তী দূরত্ব, সোজা হিসাব। এই যে দুটো যোগ কর, 20.5 আসবে। ঠিক আছে? আর এই বি কি? বি হইতেছে পুরো ফ্লোরের মানে হাইড্রোলিক স্ট্রাকচারের পুরো ফ্লোরের এরিয়া। তাহলে এই দুটো যদি বসাস তাহলে সি এর একটা ভ্যালু বের হবে। এখন দেখ আমি বলছিলাম কি, এই সি পয়েন্টটা কোন জায়গায়? এই জায়গায় না? ফ্লো হইতেছে এই জায়গায়। আর আমি বলছিলাম যে এই সাইড হইতেছে, এই সাইড হইতেছে কি ব্যাক সাইড, ব্যাক সাইডে হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। তাহলে এই সাইডটা কি হবে? পজিটিভ হবে। তাহলে এই যে দেখ এখানে লেখছে কি পজিটিভ। বুঝছিস? এই হইতেছে কাহিনী। এটা যদি পজিটিভ হয় তাহলে থিকনেস অফ ফ্লোরেরটাও কি হবে? পজিটিভ হবে। এটা সূত্র কি ছিল? ফাই ডি1 মাইনাস ফাই সি1 ডিভাইডেড বাই ডি ইন থিকনেস। এখন দেখ এই ফাই ডি1 আর ফাই সি1 যেখান থেকে পাইছিস, এই দুটো বিয়োগ করে দিবি, আর ডি ইনক্লুডিং থিকনেস, ঠিক আছে? ইনক্লুডিং থিকনেস ওলা ডি, এটা 6 মিটার। এটা যদি বসাস তাহলে এই যে এটা পাবি। এখন কারেকশন অফ ফ্লোর স্লোপ এট সি1 ইজ 0 লেখছে। সি1 এ কোনো স্লোপ নাই, একেবারে প্রথম পয়েন্ট, এটা আর কি কারেকশন থাকবে? তাহলে টোটাল যেটা হবে, তাহলে সি1 এর প্রথম কি ছিল? 65% ছিল। আর এই যে এই দুইটা কারেকশন, এই দুইটা কারেকশন কি? এই দুটো হচ্ছে পজিটিভ। তাহলে এই যে দুটো যোগ করে দিবি, যোগ করে দিলে টোটাল হচ্ছে ফাই সি1 কারেক্টেডটা পাবি। ঠিক আছে? এইবার আয় হচ্ছে 2 নাম্বার শীট পাইল। আমাদের প্রথম শীট পাইলের কাজ শেষ, 2 নাম্বার শীট পাইলে আয় এবার। তাহলে 2 নাম্বার শীট পাইলের ক্ষেত্রে আমাদের ফার্স্টে কি করতে হবে? যে ফাই সি হচ্ছে ফাই ডি ফাই এই তিনটা বের করতে হবে, মনে আছে? সেম জিনিস। এখন হচ্ছে এই যে, তাহলে ফার্স্টে কি করছে? ফার্স্টে হইতেছে এই যে 255 তে 248 বাদ দিছে, তাহলে কত হয়? হচ্ছে 7 মিটার। ঠিক আছে? বি1 কত? বি1 হইতেছে এই সাইডেরটা, এটা কত হয়? বি1 হইতেছে এই পর্যন্ত হইতেছে 21 মিটার, এখান থেকে হইতেছে 15.5 মিটার। ঠিক আছে? বি2 আর হচ্ছে বি হইতেছে 36.5 মিটার। এখানে আলফা 1 বের করছে বি1 বাই ডি, বি2 বাই ডি। ঠিক আছে? এটা দিয়ে আলফা 1 আলফা 2 বের করছে, ল্যামডা 1 ল্যামডা 2 বের করছে, করে ফাই 2 ফাই ডি2 ফাই সি2 বের করছে। ঠিক আছে? এখন সিমিলারলি এখন হচ্ছে এটার কি কারেকশন থাকবে? এখন ফাই ই2 যেটা আমি দেখাই তোকে। ফাই ই2 যেটা,
এই যে এই শীট পাইলে এই পয়েন্টটা কি বলছিলাম, এটা হচ্ছে ই, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি অলওয়েজ, এটা E2 C2 D2। এখন দেখ এই E2 এর উপর কোনটার প্রভাব পড়বে, এইটার প্রভাব পড়বে না, বুঝতে পারলি? আর এই C2 এর উপর প্রভাব পড়বে কি এইটা, ঠিক আছে? মানে দুইটার ক্ষেত্রে, দুইটা পয়েন্টের ক্ষেত্রে কি আমাদের কি করতে হবে, কারেকশন বের করতে হবে। তাহলে E2 এর জন্য মানে এই E2 এর জন্য হ্যাঁ ইফেক্ট অফ পাইল 1 অন E2, ঠিক আছে? এই যে ইফেক্ট অফ পাইল 1 অন E2, কারেকশন ফর মিউচুয়াল ইন্টারফেরেন্স, ইফেক্ট অফ পাইল নাম্বার 1 অন পাইল নাম্বার 2, ঠিক আছে? তাহলে এখন যদি করিস, এখন কি করতে হবে, থিকনেস বাদ দিতে হবে না? থিকনেস যদি বাদ দেস তাহলে এই যে 255 জায়গায় 253 নিতে হবে, ঠিক আছে? 253 নিবি। আর এই যে ডিটা কি হবে, তোর প্রথমে নিবি কি, এই যে যেইটার উপর ইফেক্ট সেইটার টপ পয়েন্ট নিবি, আর যেইটার ইফেক্ট সেটার বটম পয়েন্ট দিয়ে বিয়োগ দিবি, মনে আছে? তাহলে 253 তে 250 বাদ দিবি, তাহলে কত হয়, 253 মাইনাস 250 সমান 3 মিটার। বি প্রাইম আর বি কেমনে বের করতে হয় এটা তো জানিসই, এটা দেখাইলাম না। বি প্রাইম কি হবে, বি প্রাইম হইতেছে এখান থেকে এই যে এই পর্যন্ত, আর বি হইতেছে পুরাটা, ঠিক আছে? তাহলে কারেকশন কত, কারেকশন পাইলি। এখন এটা দেখ ফ্লোয়ের দিকে, তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে, তাহলে এটা হবে কি নেগেটিভ। আর এটা যদি নেগেটিভ হয় তাহলে থিকনেস, ফ্লোরের থিকনেসের কারেকশন এটা কি হবে, নেগেটিভ হবে। এটা যে সূত্র এটা হইতেছে এটা, ঠিক আছে? তাই দুইটা নেগেটিভ। এখন যে স্লোপ কারেকশনে এই যে বিএস আর বি প্রাইম এই দুটো আমাদের দরকার। এখন বিএসটা কি, বিএসটা স্লোপ হচ্ছে কি, এই যে এখানে স্লোপ আছে এই জন্য এইটুকুকে ও আচ্ছা, মানে মেবি বুঝাইছে এই যে ধর স্লোপ কি, এখানে একটা স্লোপ আছে না 1:3, এখানে যেমন 0 ছিল কেন, কারণ এটা ছিল হরাইজন্টাল, এখানে একটা স্লোপ আছে, স্লোপটা কি 1:3 না? তাহলে 1:3 স্লোপটা কিসের উপর ডিপেন্ড করতেছে, যে এই লেংথটার উপর আর এই লেংথটার উপর। তাহলে বিএসটা কি, বিএস হবে মেবি এই যে এইটুকু 10.5, ঠিক আছে? আর বি প্রাইম কি, বি প্রাইম হইতেছে এই যে এটা থেকে এটার দূরত্ব, ঠিক আছে? স্লোপ থাকলে স্লোপ কারেকশন করা লাগবে, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে বিএস পাইলে 10.5 আর বি প্রাইম পাইলে 20.5, তাহলে সিএস কি, এই যে 1:3 দেওয়া আছে স্লোপ, ওটার কারেকশন ফ্যাক্টর মনে আছে? একটা ছক দেখাইছিলাম যে স্লোপের যে কারেকশন ফ্যাক্টর এই যে 1:3 এর জন্য 4.5, ঠিক আছে? 4.5। তাহলে এই যে ভ্যালুটা বসাইলে স্লোপ কারেকশন পাওয়া যাবে। আর স্লোপ কারেকশন হচ্ছে পজিটিভ আর নেগেটিভ হয় কিসের উপর বেস করে, স্লোপের ডিরেকশনের উপর বেস করে, খুব সম্ভবত এখানে বলে দিছে যে কারেকশন টেকেন পজিটিভ ফর দা ডাউন এন্ড নেগেটিভ ফর দা আপ স্লোপস। তাহলে এই যে স্লোপটা এটা হচ্ছে ডাউন স্লোপ, এই জন্য হইতেছে পজিটিভ নিছে, ঠিক আছে? তাহলে পজিটিভ নিলে তাহলে কি হবে, হচ্ছে আমাদের এটা পজিটিভ হবে। তাহলে টোটাল যে কারেক্টেড এটা কি হবে, এই যে প্রথম দুইটা কি হবে নেগেটিভ, আর পরেরটা কি হবে পজিটিভ করে, এই যে কারেক্টেড ভ্যালু হইতেছে এটা। আবার সিমিলারলি C2 এর জন্য কি করতে হবে, C2 এর জন্য আবার আগের মতো হইতেছে করতে হবে, বুঝছিস? C2 এর জন্য কি হবে, পজিটিভ হবে, কারণ ওটা ডান সাইডে পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। আর হচ্ছে কারেকশন ফ্লোর এট C2 ইজ 0। C2 টা যদি চিন্তা করিস, এই যে C2 তো এই সাইডের পয়েন্ট, এটা কি হরাইজন্টাল না? এই পয়েন্টটা কি হরাইজন্টাল, হ্যাঁ, এটা কোনো স্লোপ কারেকশন নেই, এটা হবে 0, তাহলে এটা বাদ। তাহলে C2 এর জন্য কোনো স্লোপ কারেকশন নেই। এবার পাইল নাম্বার 3, ঠিক আছে? এই যে পাইল নাম্বার 3 তে আবার এই যে আগের মতো বের করবি, এটা হচ্ছে কি ডাউন স্ট্রিম এন্ডে, ঠিক আছে? হচ্ছে ডাউন স্ট্রিম এন্ডের পাইল, তাহলে এটার জন্য বের করবি এভাবে সেম হচ্ছে করবি। তারপরে যে কারেকশন ফর phi-E3 যে phi-E3 কি হবে, পাইল নাম্বার 3 এর উপর এই ইন্টারমিডিয়েট পাইলের যে প্রভাব, ঠিক আছে? এটাই। আচ্ছা, জেডার জন্য বের করা লাগে, সেটার হইছে কি বটম, আর জেডার এফেক্ট সেটার টপ পোরশন না, যেটার উপর হচ্ছে প্রভাব পড়বে সেটার টপ, আর যেটার প্রভাব পড়বে সেটার বটম। আরে যেটা করব একটা টপ থেকে আরেকটার বটমের যে ডিসটেন্স এটাই হিসাব নাকি? হ্যাঁ, এই দুই হিসাব, কার টপ কার বটম? না 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 না, অবশ্যই কার টপ কার বটম ই করতে হবে, দুইটা টপ বটম আলাদা। মানে যেটার উপর এফেক্ট, যেটার উপর এফেক্ট ওটার বটম, ওটার টপ। মানে তুই হচ্ছে যেটারে গুতাবি সেটার টপ, আর যেটার কারণে গুতা খাবে সেটার বটম, ঠিক আছে? এই হইতেছে কাহিনী। তাহলে এইভাবে করে এটার ক্ষেত্রে তো সেম, ওই সেম প্রসেস ফলো করবি, সেম প্রসেস ফলো করে বাইট করবি। এন্ড এটা কি হবে, অবশ্যই নেগেটিভ হবে, কারণ এটা কি এই সাইডে না, এই যে এই সাইডে, এই পয়েন্টটা এই সাইডে, আর এটা যেহেতু তো কারেকশন করা লাগে না, বলে দিছি আগে। তাহলে এটা কি হবে, এটা হবে নেগেটিভ, আর নেগেটিভ হয়, এটার কোনো স্লোপ নাই, এজন্য এটার স্লোপ হচ্ছে 0। তারপর কারেকশন এইটাই করে তারপর হচ্ছে এই টোটাল কারেক্টেডটা বাইর করবি। তারপর এই কারেক্টেডের ভ্যালুগুলো যে এখানে বসাই দিবি, ইন্টারমিডিয়েট পাইলের যে কারেক্টেড ভ্যালু যেগুলো সেগুলো বসাই দিবি,
বসাই দিয়ে আর এই যে এক্সিট গ্রেডিয়েন্টের যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম সিপেজ হেড, ঠিক আছে? এটা আমি জানি না এটা কেমনে করছে। এই এইচ এর ভ্যালু ম্যাক্সিমাম সিপেজ হেড 260 - 255 কোথা থেকে পাইলো? 260 - 255 260 হচ্ছে পয়েন্ট লেভেল দেয়। আচ্ছা পয়েন্ট লেভেল। আর 255 255 কি যে মিনিমাম হইতেছে এটা? আচ্ছা ঠিক আছে, এটা হইতেছে টোটাল কি, টোটাল ম্যাক্সিমাম সিপেজ হেড। আচ্ছা মানে এই ফ্লোরের উপর যে এক্সিট যেই জায়গাতে এক্সিট হবে এক্সিট তো আমি 255 দিয়া। হ্যাঁ মানে এই পয়েন্টটা তো নিচে থাকে আর কি হ্যাঁ ম্যাক্সিমাম যেটা, তাহলে এটাতে এটা বিয়োগ, বিয়োগ করলে হচ্ছে আমি ম্যাক্সিমাম সিপেজ হেড পাবো। আর ডেপথ অফ ডাউনস্ট্রিম কাট অফ ডি, এই ডাউনস্ট্রিমের যে কাট অফ যেটা ডি এটা সমান সমান কত দেওয়া আছে? 255 - 255 - 248, 255 - 248। আচ্ছা ঠিক আছে, ডাউনস্ট্রিম কাট অফ। আচ্ছা 255 এটা হচ্ছে 7 মিটার। আচ্ছা টোটাল ফ্লোর লেন্থ দেওয়া আছে, তাহলে এই যে সূত্র হইতেছে জি সমান এস বাই ডি হচ্ছে 1 বাই পাই রুট ওভার ল্যামডা। ল্যামডা সূত্র তো হইতেছে ছিলই, এটা থেকে আগে ল্যামডা বাইর করে নিছে, তাহলে এই এইচ বাই ডি, ডি বসাইছে, হ্যাঁ তাহলে এখান থেকে পাইলি জি ই। এখন দ্যাট ইজ 1 ইন 7.81। এটা কি দেখি মানে রেশিও বাইর করছে নাকি, এটা কি গ্রেডিয়েন্ট বাইর করছে? এটা এক্সিট গ্রেডিয়েন্ট। আচ্ছা এটাই হচ্ছে এক্সিট গ্রেডিয়েন্ট আর কি, ওটাকে একটা রেশিও আকারে প্রকাশ করছে। এটা কত হইলো সেফ সেটা হচ্ছে আমার কথা। 1/7.81 আর কি এমনি করছে। সে বুঝলাম, কিন্তু সেফের লিমিট কত? সেফের লিমিট তো যায় নাই তোর। এই যে ও লিখছে সেফ, এই যে সেফ, এই যে দেখ সেফ, সেফ যে লিখছে, তাহলে ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট বাইর করতে হবে না? ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট ছাড়া কেমনে হবে? সেটাই তো কথা। আমি জানি না আসলে ও কেমনে সেফ লিখছে, আমি ম্যাথ করি নাই। তাহলে এটা কি হবে? 260 255 5 সব একটার মধ্যে ঢুকাইছে আর কি, তাই তো? এলিভেশন অফ সাবসয়েল হাইড্রোলিক এভোলভ ডেটাম 3.8। আচ্ছা এখানে কারেকশন, ও আচ্ছা এই যে এলিভেশনের যে কারেকশন সেটা করছে। আচ্ছা এটা কেমনে করলো এই জিনিসটা আমি বুঝি নাই। এটা যেগুলো ভ্যালু পাইছে ওগুলাই বসাইছে না? ও বসাইছে, কিন্তু এই যে এখানে 260 লিখলো, আর এটা কি লিখলো? এটা কি ডেল্টা ই 1 এর মান? এটা 5 টা কি 3.8 কি 3.52 কি 2.73 কি? ওগুলা কি ক্যালকুলেট করে যে উপরে যেগুলো ওগুলা বসায় নাই? উপরে যেগুলা ক্যালকুলেট করে এগুলা সবই তো ক্যালকুলেট করছে প্রত্যেক পাইলের জন্য। ডেল্টা ই 1 ডেল্টা ডি সেগুলা ক্যালকুলেট করছে না? ক্যালকুলেট করে যেগুলা পাইছে এগুলা একটা চার্টের মধ্যে আইনা বসাইছে, আমার তো তাই মনে হচ্ছে। কি জানি এটা কেমনে করছে। আমি এই যে ক্যালকুলেট যে করছি যে দেখ ডেল্টা ই 1 এই যে হ্যাঁ করলাম, যেগুলা করছে এগুলাই আইনা বসাইছে। এটা তো পার্সেন্টেজ, এগুলো তো হেড বসাইছে। তাই? হ্যাঁ ওই যে পার্সেন্ট লেখা হেড বসাইছে। এজন্য জিজ্ঞেস করতেছিলাম আর কি যে হইতেছে এগুলা কেমনে বসাইলো। হ্যাঁ গেলাম। এটুকুই নাকি? হ্যাঁ এইটুকুই, এটা ছাড়া তো আর কিছু নাই। এটা তো কালকে ক্লাসে পড়তে পারবো না রে। কালকে ক্লাসে পড়তে পারবি, ক্লাসে গিয়ে আরো ম্যাথের মধ্যে কিছু গুল টুল আছে ওগুলা মানে তোর হচ্ছে ই হয়ে যাবে, কি বলে